আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। আজ আমি আমার মামার কাছ থেকে শোনা তার জীবনের একটা অস্বাভাবিক ঘটনা বলতে যাচ্ছি। তিনি একজন ডাক্তার। সঙ্গত কিছু কারণে আমি হসপিটালের নামটা উল্লেখ করতে পারছি না। তার প্রতিদিন যে কোনো একটা শিফটে কাজ করতে হয়। সেদিন তার শিফট ছিল নাইটে। হসপিটালটা বাসা থেকে খানিকটা দূরে হওয়ায় সে হসপিটালের ঠিক পেছনেই হোস্টেলে থাকতেন। সেদিন রাতে হসপিটালে তেমন কোনো পেশেন্ট ছিল না, অনেকটা খালি বলা যায়। তিনি নার্সদের ডেকে বললেন, আমি হোস্টেলে যাচ্ছি, জরুরি হলে আমাকে ডেকো। এই বলে তিনি হোস্টেলের দিকে যাচ্ছিলেন। যেহেতু হোস্টেলটি ছিল একদম হসপিটালের পেছনে, তাই সেখানে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হচ্ছে হসপিটালের দোতলায় উঠে বাঁ দিকের লন ধরে সোজা গেলেই নিচের গেট থেকে বের হলেই হোস্টেল। অর্থাৎ হসপিটালে দেখবেন যে বিভিন্ন করিডোর থাকে, একটার সাথে আরেকটা, বিভিন্ন ইউনিটের সাথে, এক একটা ওয়ার্ডের সাথে, এমার্জেন্সি ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের দেখবেন যে একটা করিডোর থাকে, এবং দোতলা থেকে তেমন একটা করিডোর বা লন, সেখান থেকে হেঁটে গিয়ে সিঁড়ি থেকে নেমে গেলেই সেখানেই হোস্টেলটা। যেমন ভাবা তেমন কাজ। উনি দোতলায় উঠে বাঁ দিকের লন ধরে সোজা হাঁটতে শুরু করলেন। পুরো ফাঁকা লম্বা লেন, খানিকটা অন্ধকার। তিনি একাই হেঁটে যাচ্ছিলেন। সেখান থেকে খানিকটা হাঁটার পরে তিনি একজন মানুষকে দেখতে পেলেন, যিনি একটা লুঙ্গি পরে হাঁটু উঁচু করে দু হাতের মাঝে মাথা নিচু করে বসে আছে। অর্থাৎ সেই ফাঁকা লেনটা দিয়ে যেতে যেতে তিনি একজনকে দেখতে পেলেন, যিনি কিনা লুঙ্গি পরে হাঁটু উঁচু করে বসে দু হাতের মাঝখানে মাথা রেখে বসে আছেন। তিনি তার কাছে গেলেন, যে লোকটাকে জিজ্ঞেস করলেন যে, ভাই কি হয়েছে, আপনার কোনো সমস্যা? লোকটা মাথা উঠিয়ে মামাকে বললেন, স্যার আমাকে একটু সাহায্য করেন স্যার। মামা মনে মনে ভাবছিলেন, তিনি নার্সদের যখন জিজ্ঞেস করেছিলেন যে কোনো রোগী আছে কিনা, তারা বলেছিলেন যে নেই। তার মনে মনে নার্সদের উপর রাগ হলো। তারপর সে ওই লোকটাকে বললেন, চলেন ভাই, আমাকে আপনার রোগীর কাছে নিয়ে চলেন। লোকটা আগে আগে, মামা তার পিছু পিছু হাঁটতে লাগলো। তারপর লোকটা একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আঙুল দিয়ে মামাকে একটা বেড দেখিয়ে দিলেন। মামা কেবিনে ঢুকে দেখলেন একজন বোরকা পরিহিত মহিলা রোগীর সাথে বেডে বসে আছেন, আর মেঝেতে দুইটা বাচ্চা খেলছে। এই দেখে তার আরো রাগ হলো। তিনি জোর গলায় বললেন, আপনারা এখানে কি করছেন? রোগীর পাশ থেকে সরে দাঁড়ান। তারপর মহিলাটি বলে উঠলেন, স্যার উনি তো মারা গিয়েছেন, প্রায় 40 মিনিট হবে। এই বলে তিনি কান্নাকাটি করা শুরু করলেন। মামা ভাবলেন তিনি আসতে হয়তো দেরি করে ফেলেছেন। তিনি লাশের মাথা থেকে কাপড়টা সরাতেই যা দেখলেন তা উনি ভাবতেও পারেননি। তিনি দেখলেন কিছুক্ষণ আগে যে লোকটা তাকে ডেকে এনেছিল, এটি সেই লোকটারই লাশ। এটা দেখে তিনি সেখানে আর এক মুহূর্ত থাকলেন না। সাথে সাথে বের হয়ে তিনি আবার সেই ফাঁকা লন ধরে হাঁটতে শুরু করলেন। ঘটনাটা এখানে শেষ হলেই বোধহয় ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। তিনি কাউকে কিছু না বলে চুপচাপ তার রুমে যেয়ে ঘুমিয়ে পড়লেন। তারপর স্বাভাবিকভাবেই কয়েকদিন কেটে গেল। এতক্ষণে তিনি সেই ঘটনাটা প্রায় ভুলে গিয়েছিলেন। তিনি এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দেননি, কারণ তিনি জানতেন ডাক্তারি পেশায় প্রায় এরকম অলৌকিক ঘটনা দেখা দেয়। কিন্তু তার পরের ঘটনাটা ছিল খুবই আশ্চর্যজনক। এই ঘটনার প্রায় 15 দিন পরে হাসপাতালে প্রচুর ভিড়। সেদিন তার ডে শিফট ছিল। তিনি লন দিয়ে মানুষদের চাপিয়ে চাপিয়ে যাচ্ছিলেন। যে লনটি পার হতে 3-4 মিনিট সময় লাগে, সেই লনটা পার হতে আজ 7-8 মিনিট লাগছে ভিড়ের জন্য। তিনি যখন ভিড়ের মাঝে হাঁটছিলেন, তখন ভিড়ের মাঝ থেকে একজন তার সামনে এসে বললেন, কি স্যার, সেদিন যে সাহায্য করতে বলেছিলাম করলেন না, তা আজ একটু সাহায্য করেন, তাহলে আসেন আমার সাথে। এই বলে লোকটা ভিড়ের মাঝে হারিয়ে গেল। মামা দ্রুত লন থেকে নেমে ক্যান্টিনে যেয়ে কাউকে কিছু না বলে চুপচাপ বসে ভাবতে লাগলেন যে কি হচ্ছে আমার সাথে। তারপর তিনি ঠিক করলেন তিনি আর হোস্টেলে যাবেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সে হোস্টেলে যেয়ে থাকতে পারবেন না। তাই তিনি খানিকটা দূরে তার একটা ফ্রেন্ডের সাথে মেসে থাকার সিদ্ধান্ত নিলেন।
তিনি রোগী দেখা শেষ করে সন্ধ্যায় রওনা হলেন। যেহেতু খুব একটা দূরে না, তাই তিনি একটা রিক্সা নিলেন। তিনি রিক্সায় উঠে তার বন্ধুকে ফোন দিয়ে বললেন রিক্সাওয়ালার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছিল না। শীতের সময় তাই রিক্সাওয়ালা একটা চাদর পেঁচিয়েছিলেন। কিছুটা যাওয়ার পর রিক্সা থামল। তিনি ভেবেছিলেন যে তিনি তার গন্তব্যে পৌঁছে গিয়েছেন, তাই তিনি রিক্সা থেকে নেমে পড়লেন। তারপর একটা 20 টাকার নোট রিক্সা চালকের দিকে বাড়িয়ে দিতেই লোকটা তার চাদর সরিয়ে দেখলেন, দিয়ে বললেন, কি স্যার, 2 বার তো ফিরিয়ে দিলেন, এখন না করেন না। তারপর তিনি তার মামার হাতে একটা 10 টাকার নোট ধরিয়ে দিয়ে রিক্সা টান দিয়ে চলে গেলেন। মামা কিছু বুঝতে পারলেন না। দ্রুত পায়ে তার বন্ধুর বাসায় চলে আসেন। তার একজন বন্ধু ছিল আর একজন ছিল ডিউটিতে। তারপর তার হাতে থাকা রিক্সাওয়ালার দেয়া সেই 10 টাকার নোটটা খুলে দেখলেন সেখানে একটা ঠিকানা লেখা আছে। মামা তার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললেন। তারপর তারা সিদ্ধান্ত নিলেন যে তারা সেই ঠিকানায় যাবেন। তারা গিয়ে দেখলেন এটি একটি গ্রামের ঠিকানা। সেখানে যে বাসার ঠিকানা লেখা ছিল সেখানে যেয়ে দেখতে পেলেন সেই বেডে বসে থাকা একটা মহিলা। মহিলাটি মামাকে দেখে বললেন, স্যার আপনি আসেন, বসেন। তারপর মামা মহিলাকে জিজ্ঞেস করলেন যে সেদিন যিনি মারা গিয়েছিলেন উনি আপনার কে হন? ওই মহিলা বলল যে উনি আমার হাজব্যান্ড। মামা জিজ্ঞেস করলেন কি করতেন উনি? মহিলা বললেন যে উনি রিক্সা চালাতেন। উনি মারা যাওয়ার পরে ওনাদের সংসারে অনেক অভাব আসে। এবার মামা বুঝতে পারলেন যে সেই লোকটি তাকে বারবার সাহায্যের কথা বলেছিলেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার 16 শারপুল ডাকবাংলো গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাই। তিনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনাটি তিনি তার দাদার মুখে শুনেছিলেন। ঘটনাটি আজ থেকে 22 বছর আগের ঘটনা। সময় 2000 সাল। সময়টা ঠিক এখনকার মতো বর্ষাকাল ছিল। আমরা জানি যে ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলা, এই দুইটা জেলার মধ্যবর্তী জায়গায়, সেই জায়গায় ভারত 1975 সালে একটি বাঁধ নির্মাণ করে। এই বাঁধের নাম ফারাক্কা বাঁধ। এই বাঁধে 109টি গেট রয়েছে। বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার বাহিরে, মানে বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে এই বাঁধটি অবস্থিত। কলকাতা বন্দরকে চালু করার জন্য বা সচল রাখার জন্য মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে খোদ ভারতের পশ্চিমবঙ্গই বিভিন্ন সময় বন্যায় কবলিত হয়েছে। আর পানির যখন প্রচন্ড চাপ থাকে তখন ভারত এই বাঁধের বিভিন্ন দরজা খুলে দেয়। কারণ যদি খুলে না দেয় তাহলে ভারতের অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়, আর যখন খুলে দেয় তখন আমাদের এই অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়। তার মানে এই বাঁধটি উভয় দেশের জন্যই আসলে গলার কাটা। যাই হোক, 2000 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, ভারত তখন এই ফারাক্কা বাঁধ খুলে দেয়, যার ফলে কি হয়, বাংলাদেশের অঞ্চলও বন্যা কবলিত হয় এবং ভারতের পশ্চিমবঙ্গ, মালদহ, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। তো সময়টা এমন ছিল যে এতটা পানি হয়েছিল যে আশেপাশে উঁচু স্থান খুব কমই পাওয়া গিয়েছিল। আর ওই গ্রামের একজন মানুষ, তার নাম ছিল গোবিন্দ বিশ্বাস। উনি হঠাৎ মারা যান এই বন্যার মধ্যে। আর মূল ঘটনা মূলত এই গোবিন্দ বিশ্বাসকে কেন্দ্র করেই। উনি মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই, তবে সমস্যা যেটা হয় সেটা হলো ওনাকে দাহ করা নিয়ে। কারণ সাধারণত গ্রামের শ্মশানগুলি নদীর ধারে হয়, আর তখন বন্যার কারণে কোথায় নদী কোথায় শ্মশান সবই পানির নিচে। শ্মশান, কবরস্থান সবকিছুই তলিয়ে গেছে। আর আগেই বলেছি ঘটনার সময় কিন্তু ভরা বর্ষাকাল। তাই ঠিক করা হলো গ্রামের মাঠে যতদূর পর্যন্ত পানি উঠেছে তার থেকে কিছুটা দূরে তাকে দাহ করা হবে এবং কাজ শেষ হলে চিতার অবশিষ্ট অংশ ওই পানিতেই বিসর্জন দেওয়া হবে।
তো এই পরিকল্পনা অনুযায়ী চিতা সাজিয়ে তার উপরে লাশকে শুইয়ে চিতায় আগুন দেওয়া হলো। ভালোভাবে আগুনও জ্বলছিল। এমন ভাবে 15-20 মিনিট চিতা জ্বলার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঘটনা কিন্তু দিনের বেলা, এবং বৃষ্টির পানিতে চিতা নিভে যায়। এমন অবস্থায় যারা দাহ করতে গিয়েছিল তারা একে একে সবাই গ্রামে ফিরে আসে। মাত্র 8 থেকে 10 জন মানুষ যারা ওই লাশের অত্যন্ত কাছের ছিল, শুধু তারাই ওখানে ছিলেন। তো যাই হোক, বৃষ্টি মাথায়, খোলা আকাশের নিচে চিতা পুনরায় জ্বালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে কাঠগুলো এতটাই ভিজে গিয়েছিল কোনোভাবেই নতুন করে সেখানে আর কাঠ আনাও সম্ভব ছিল না, আর ওই কাঠ জ্বালানোও সম্ভব ছিল না। কিন্তু লাশ তো পুরোপুরি পড়েনি। এখন এই আধপোড়া লাশ তারা কি করবে? ওখানে যে পুরোহিত ছিল, কারণ আমরা জানি যখন লাশ দাহ করা হয় সেখানে একজন পুরোহিত থাকে, তো তার সাথে পরামর্শ করলো সবাই। এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, একে তো বর্ষাকাল, তারপর বন্যা পরিস্থিতি, চতুর্দিকে পানি, মাঝখানে একটু উঁচু জায়গা পাওয়া গিয়েছে মাঠের মতো, সেখানে তারা এই কাজটি করেছে। তো এখন পুরোহিত পরামর্শ দিলেন যে যেহেতু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি করব? এখন আমরা এই আধা পোড়া লাশটি আমরা মাটি খুঁড়ে কবর দিয়ে দিই। পুরোহিতের পরামর্শে লাশের অন্যান্য আত্মীয় স্বজন তারা ওখানে একটি গর্ত খুঁড়ে ওই আধা পোড়া লাশকে কবর দিয়ে যে যার বাড়িতে চলে যায়। ওখানে আসলে যারা এসেছিলেন তারা তো কোনো গর্ত খোঁড়ার কোনো সরঞ্জামাদি নিয়ে আসেননি। তারা কাছাকাছি যতটুকু টুকটাক অস্ত্রপাতি পাওয়া গিয়েছিল দেশীয়, সেগুলো দিয়েই তারা গর্ত করেছিলেন। এই জন্য গর্তটা আসলে খুব বেশি গভীর হয়নি। লোকজন চলে আসার পর মুষলধারায় আবারও বৃষ্টি শুরু হয়। মুষলধারার এই বৃষ্টিতে ওই যে গর্ত যেটি ঘুরে তারা মাটি চাপা দিয়ে এসেছিলেন, এই মাটি সরে যায় এবং সরে গিয়ে ওই লাশটির শরীর মানে বিভিন্ন অংশ বের হয়ে যায়। যেহেতু বন্যা পরিস্থিতির কারণে যে কোনো উঁচু জায়গায় আমরা দেখি যে বিভিন্ন প্রাণী, কুকুর, বিড়াল, এগুলো কিন্তু বাঁচার তাগিদে সেই সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নেয়। আর যেহেতু ঘটনাটি এমন একটা উঁচু জায়গায় হয়েছিল, এই কারণে এই কুকুর, বিড়াল, শেয়াল তারা যে কাজটি করে সেটি হচ্ছে এই আধা পোড়া লাশটি তারা সেই গর্ত থেকে টেনে বের করে এবং টেনে হিচড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে। ওই মাঠ ব্যাপী পচা মাংসের টুকরো, হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে থাকে। পচা দুর্গন্ধে ভরে গেল আশেপাশ। কিন্তু এখন তো কিছুই করার নেই। লাশ পচা হলো, সেটা যদি গোটা একটা শরীর হতো তাহলে পুনরায় মাটি চাপা দিলে সমস্যা মিটে যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তো যাই হোক, এর বেশ কিছুদিন পরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। আস্তে আস্তে বন্যার পানিও সরে যায়। এবার শুরু হয় নতুন ঝামেলা। আর ভয়ঙ্কর ঘটনা আসলে শুরু এখান থেকেই। ওই যে যারা লাশটা দাহ করতে গিয়েছিল এবং বৃষ্টির কারণে ফেরত চলে আসে, তারা একে একে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ওই সেই লাশ পচা গলা অবস্থাতেই বলছে, তোরা আমার সাথে এমনটা কেন করলি? দেখতো আমার কি অবস্থা হয়েছে। এই বলে তার গোটা শরীরটা তাদের সামনে তুলে ধরে। যারাই স্বপ্নে দেখেছে তাদের সকলের বর্ণনা একই। সারা শরীরের মাংস পচে খসে পড়ছে, আর মাথার মগজগুলি পোকায় খেয়ে নাক ও কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়ছে। লাশটি বলছে, দেখ আমি শান্তিতে নেই, আর তোদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না, কারণ তোরা চাইলেই আরেকটু গর্ত করে আমাকে কবর দিতে পারতি, কিন্তু তা না করে এই কুকুর, বিড়াল, শিয়ালের জন্য আমাকে রেখে গেলি। তোদের জন্য কি আমি জীবিত থাকতে কিছুই করি নাই? আমার জন্য কি তোরা এতটুকুই কষ্ট করতে পারলি না? এই ধরনের কথা ওই লাশ বলতো, এবং ওই যে 8-10 জন যারা ছিল তারা প্রত্যেকেই এই স্বপ্নটা দেখত। তারা যখন এই স্বপ্নটা দেখত তখন তারা চিন্তা করলো এখন তো আসলে কিছু করার নেই, কারণ ওই লাশের এখন আর অংশ বিশেষ
পাওয়া যাবে না, কারণ বিভিন্ন প্রাণী সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে। কিন্তু এখন কি করা যায়? তারা পরামর্শ করতে থাকে, কিন্তু এই পরামর্শের ভেতরেই কিছু ভয়ানক ঘটনা ঘটতে থাকে। এদের মধ্যে একজন রাতের বেলা বাজার থেকে ফিরছিল। বাজার থেকে ফেরার পথে একটি গাছের নিচে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। দূর থেকে তাকে চেনা যাচ্ছিল না স্বাভাবিকভাবেই, যেহেতু সন্ধ্যার পর, আর তার সাথে অন্য কোনো মানুষও ছিল না। কিন্তু গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কাউকে দেখলে তার পরিচয় জিজ্ঞেস করে। এটা আমাদের বাংলাদেশে আমরা এটা দেখতে পাই। স্বাভাবিকভাবেই তিনি তাকে জিজ্ঞেস করে, এই গাছের নিচে কে দাঁড়িয়ে? তখন কোনো কথা বলে না। উনি চিন্তা করে কি ব্যাপার, চোট টোট নাকি, এই চিন্তা করে তিনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তিনি ভয়ানক দুর্গন্ধ উনি অনুভব করেন এবং উনি দেখতে পান যে সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সেটি আর কেউ নয়, ওই যে তাদের সেই আত্মীয় গোবিন্দ। তার দেহ পচে মাংসগুলো খুলে পড়ছে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসেন। নিজের বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে সবাইকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। ওই 10 থেকে 12 জনের বা 8 থেকে 12 জনের যেই দলটি ছিল, তাদের মধ্যে আরো একজন, উনি রাতের বেলা কোনো কারণে ঘর থেকে বাইরে বের হয়েছেন। তিনি দেখেন উঠোনের উপর একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে চাঁদের আলোতে দেখতে পান যে ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাদের সেই নিকটাত্মীয় গোবিন্দ। এটি দেখে তিনিও মারাত্মক ভয় পান, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আরো একজন ব্যক্তির সাথে আর একটা ঘটনা ঘটে। তিনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় টিনের চালের উপরে কোন একজন মানুষকে বসা দেখতে পান। তাকে বসা দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করেন যে, এই চালের উপরে কে বসে আছে? উনি চিন্তা করেছেন হয়তোবা চোর টোর বসে আছে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে উনি যখন কাছে যান এবং হাতে থাকা টর্চ লাইটটি ওই মানুষটির দিকে ধরেছেন, তখন তিনি দেখেন এটি আর কেউ নয়, সেই গোবিন্দ। তার দেহের অবস্থাও ঠিক একই রকম যেমনটা স্বপ্নে দেখেছিলেন, শুধু চেহারাটা দেখে বোঝা যাচ্ছে একটু একটু, আর সমস্ত শরীরের মাংস খুলে খুলে পড়ছে। এটি দেখে তিনিও বিকট শব্দে একটা চিৎকার করে ওঠেন। বাড়ির অন্য লোকজন চলে আসে, কিন্তু চালের উপর কাউকে দেখা যায় না। এরকম 3টি ঘটনা যখন ঘটে, তখন অন্য যারা ছিলেন সেখানে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। এবার তো আমাদের পালা, আমাদের সাথেও ঘটবে। তারা আর কাল বিলম্ব না করে একজন ভালো পুরোহিতের সাথে যোগাযোগ করেন এবং একজন তান্ত্রিকের সাথেও যোগাযোগ করেন। তারা পরামর্শ দেন যে আসলে এভাবে লাশ ফেলে আসা ঠিক হয়নি, কারণ যে যেই ধর্মের মানুষই হোক, সে মারা যাওয়ার পর একটা প্রপার সৎকার করা, এটা অন্য মানুষের উপর দায়িত্ব হয়ে পড়ে। যেহেতু উনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তাদের উচিত ছিল, যেহেতু তখন দিনের বেলা ছিল, তাদের উচিত ছিল যে কোনোভাবে অন্য জায়গা থেকে কাঠ নিয়ে এসে তার দাহ সম্পন্ন করা, অথবা খুব সুন্দরভাবে গর্ত করে গর্তটা গভীর করে সেখানে লাশটি কবর দেয়া। কিন্তু তারা দায়সারাভাবে কাজটি করেছে, এই জন্য এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, এখন সেই পুরোহিত এবং তান্ত্রিক পরামর্শ দেন যে তাদের ধর্মের যে রিচুয়ালগুলো রয়েছে, যেমন শ্রাদ্ধ, তারপর পিণ্ডি দান, আত্মার শান্তির জন্য ওই যজ্ঞ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো করার জন্য। এবং এগুলো করার পর সত্যি ওখানে আরো যারা ছিলেন, এই 12 জন, 8 থেকে 12 জনের মধ্যে যারা ছিলেন, তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সবকিছু ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন।
তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা। যেই ঘটনাটা আমাদের এলাকার একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিয়ে। তো রাসেল ভাই, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমাদের এলাকার মানে একদম শেষ প্রান্তে একটা বাড়ি, যেই বাড়িটা যিনি কর্তা তার নাম রহিম মিয়া। তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। বহু বছর ধরে তিনি এই কাজে নিয়োজিত আছেন। কিন্তু মানে এক রাতের ঘটনা, যেই ঘটনা তিনি কখনো ভুলতে পারেননি, পারবেন না। রাসেল ভাই, এই রহিম ড্রাইভার আমাকে ঘটনাটি বলেছিল, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। সেদিন বৃহস্পতিবার রাত। তো রহিম চাচা, আমি চাচা করে তাকে বলি আর কি, তিনি যেহেতু বৃহস্পতিবার রাত তিনি চাচ্ছিলেন একটু বিশ্রাম নিতে বা একটু তার শারীরিকভাবে একটু আরামদায়ক নিতে চাচ্ছেন। তো তিনি যখন বাড়ি আসছেন খাওয়া দাওয়া শেষ করে তিনি জাস্ট ঘুমাইতে যাবেন, ঠিক এই মুহূর্তে তার কাছে একটা কল আসে। একটা মৃতদেহকে গ্রামের একদম শেষ প্রান্তে, গ্রাম বলতে মানে আমাদের থানার পরের থানা, ওটাও একটা গ্রাম, ওই গ্রামের শেষ মানে প্রান্তে একটা বাড়ি আছে, সেই বাড়িতে পৌঁছে দিতে হবে। তো রহিম চাচা তো একজন দায়িত্বশীল মানুষ, এজন্য তিনি আর না করতে পারেননি। তিনি ভাবলেন যে এটা কাছাকাছি, আমি জাস্ট লাশটা তাড়াতাড়ি পৌঁছে দিয়ে এসে ঘুমাই। তো তিনি কি করলেন, তিনি আর কোনো কথা না বলে সরাসরি তিনি হসপিটালে চলে গেলেন। এবং যাওয়ার পর যখন তিনি এক্সাক্ট লোকেশনটা জানতে পারলেন, তখন তিনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, কারণ জায়গাটা খুবই নির্জন, লোকজন খুব একটা যায় না। তিনি এটা শোনার পর প্রথমে দ্বিধাদ্বন্দ্বে মানে পড়ে গেলেন যে আসলে সেখানে যাব কি যাব না, একটা মানে দোটানার মধ্যে পড়ে গেলেন। তো অ্যাম্বুলেন্স মানে যে ছিল, সেই অ্যাম্বুলেন্সের একজন হেল্পার ছিল যার নাম হচ্ছে জসিম। তো তিনি বললেন যে ওস্তাদ সমস্যা নাই, কিছু হবে না। তো তারপর রহিম চাচা তার গাড়ির পিছনের যে ঢাকনা আছে সেটা খুলে দিলেন এবং স্ট্রেচারটা মানে বের করে দিলেন, লাশটা যেন তোলা হয়, এবং লাশটা নিয়ে এসে স্ট্রেচারটা সহ লাশটা ঢেকে দেওয়া হলো। তারপর রহিম চাচা গাড়ি নিয়ে বের হয়ে গেলেন সেই গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় বের হওয়ার কিছুক্ষণ পর থেকেই রহিম চাচা অদ্ভুত কিছু একটা অনুভব করতে লাগলো আর কি। তিনি দেখতেছেন যে রাস্তাটা অস্বাভাবিকভাবে কুয়াশায় ঢাকা, যেন রাস্তাটা শেষ হবে না, বা রাস্তাটার মানে শুধুমাত্র 1-1.5 হাত সামনেই দেখা যাচ্ছে, আর বেশি কিছুই দেখা যাচ্ছে না। তিনি বেশ খানিকটা মানে কি বলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে গেলেন। তারপর তার যে হেল্পার ছিল, সেই হেল্পার হঠাৎ করে বলে উঠল, ভাই ভাই, আপনি কি কিছু শুনতেছেন? রহিম চাচা এবার বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। বললেন যে, কিরে জসিম, কি শুনবো? শোনার কি আছে, ঠিকই তো গাড়ি চালাচ্ছি। তারপর সেই যে হেল্পার জসিম ছিল, তিনি ধীরে ধীরে বললেন যে, পিছনের দিকে তাকান, পিছন থেকে কেউ যেন আমাদেরকে ফলো করতেছে। এবার রহিম চাচা হেসে উড়িয়ে দিল, তুই কিরে নতুন রাত্রে ভাড়া মারিস নাকি? কি বলতেছিস? তো যেহেতু উস্তাদ বলতেছে, সেহেতু জসিম চুপ হয়ে যায়, তিনি আর কোনো কথা বলেন না। তারপর আর কিছু দূর যাওয়ার পর আবারও জসিম বলে, উস্তাদ কিছু কি শুনতেছেন? এবার রহিম চাচা হেসে বলল, মরার আবার নিঃশ্বাস হয় নাকি? তুই এমনভাবে বলতেছিস যেন মরাটা কথা বলতেছে, এই টাইপের নাকি? তো মানে এরকম
এরকম কথা যখন জসিম শুনলো, জসিম তো সবকিছু বুঝতেছে, কিন্তু আসলে রহিম চাচার সামনে থাকার কারণে কিছু বুঝতে পারতেছে না। তো তারপর তাদের এই কথা প্রবচন চলার একটা সময় রাস্তা থেকে একটা হুম শব্দ উঠলো, মানে একটা ঢৌকের শব্দ আসলো, একটা ঠান্ডা ভারী নিঃশ্বাসের শব্দ এমনভাবে রহিম চাচার কানে এসে পৌঁছালো, মানে এবার দুজনে একসাথে চুপ হয়ে গেল। মানে এমনভাবে চুপ হয়ে গেল যেন মানে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। তারপর রহিম চাচা ধীরে ধীরে তার ভিতরে যে গ্লাস আছে, যে গ্লাস দিয়ে বাহিরে দেখা যায়, সেই গ্লাস দেখে তার যে শরীর ছিল সেই শরীরটা একদমই ঠান্ডা হয়ে গেল। কারণ তিনি সেখান থেকে দেখতেছেন তার গাড়ির ভিতরে যেই স্ট্রেচারটা রাখা আছে ওটার উপর থেকে যেই কাপড়টা দিয়ে লাশটা ঢেকে দেওয়া হচ্ছে সেই কাপড়টা কেমন জানি লড়ছে, যেন ভিতর থেকে কেউ এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে যেন জীবিত কোনো মানুষ। এবার জসিম কাপা গলায় বলল, ভাই গাড়ি থামান, গাড়ি থামান, তাড়াতাড়ি গাড়ি থামান, সমস্যা হয়ে গেছে। রহিম থামাতে চাচ্ছিল, মানে থামাতে যাবে, ঠিক তখনই ঠাস করে একটা শব্দ আসলো এবং পিছনের দরজাটা নিজের থেকেই জোরে আঘাত করলো এবং দরজাটা খুলেও গেল। এরপর আবারও সেই নিঃশ্বাস নেওয়ার শব্দ, আরও কাছে, আরও ভারী, মনে হচ্ছে যেন সেই লাশটাই এত জোরে জোরে নিঃশ্বাস নিল বা নিচ্ছে। তারপর তারা দুজনের মাঝ থেকে হঠাৎ করে সেই স্ট্রেচারের কাপড়টা ধীরে ধীরে সরে গেল আর তাদের সামনে সেই মৃতদেহটা একদম পুরোপুরি ভেসে আসলো। তারপর তারা দেখলো লাশটার দুটো চোখ পুরোপুরি সাদা, মুখে এমন ধরনের বিকৃত হাসি যেটা আসলে একজন মানুষের পক্ষে হাসা সম্ভব না। তারপর সেই লাশটা ধীরে ধীরে বলল, আমাকে আমার ঠিক জায়গায় নিচ্ছ তো? এবার রহিম আর জসিম একদম জোরে চিৎকার করে উঠল। তারা দুজন দুজন মিলে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারল না। তারপর সেই অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে ধাক্কা খেলো একটা গাছের সাথে। তারপর রহিম চাচা এবং তার ড্রাইভার জসিমের আর কিছু মনে নেই। তারা দেখেন পরদিন সকালে তাদের আশেপাশে অনেক মানুষ জড়া হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে, সামনে রহিম অজ্ঞান এবং জসিম অজ্ঞান, কোনো কিছুই নেই। আশেপাশে শুধু মানুষ আর মানুষ, সবাই দেখতে আসছে এই অ্যাম্বুলেন্সটাকে। তারপর জসিম এবং রহিম কাকাকে জাগানো হলো। তারা দুজনকে জিজ্ঞাসা করা হলো, এত রাত্রে তোমরা এখানে কেন? তখন তারা গত রাত্রের ঘটনা সবটাই খুলে বলল। তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্সের তথ্য জানার জন্য হসপিটালে কল করা হলো, কিন্তু হাসপাতাল থেকে এরকম কোনো তথ্যই দেওয়া হয়নি। গত রাত্রে কোনো লাশই তারা ডেলিভারি করেনি। তারপর রহিম চাচা আরো বেশি ভয়ানকভাবে ভয় পেয়ে যায়। তাহলে গত রাত্রে আমরা কিভাবে, কোন জিনিস নিয়ে এত দূর পর্যন্ত আসলাম, এই সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তিনি কোনোভাবেই তার মাথাকে শান্ত করতে পারছে না। তারপর রহিম চাচা এবং জসিমকে গ্রামের একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুর তাদেরকে দেখে তাদের অবস্থার কথা শুনে ভালো করে তাবিজ পরিয়ে দেয় এবং 3 দিনের পানি খাওয়ার জন্য পানি পড়া দিয়ে দেয়। এটা কাহিনী হওয়ার পর থেকে রহিম চাচা
তার যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেয় এবং রাত্রের বেলায় তার যত রকমের কাজকর্ম আছে সব কাজকর্মই বন্ধ করে দেয়। আমাদের এলাকার লোকেশন যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা হয়তো লোকেশনে চলে আসবেন। আর আপনাদেরকে বলে রাখি যে সেই রহিম চাচা এখনো জীবিত আছে, জসিমও জীবিত আছে, কিন্তু তারা এই পেশার সাথে আর জড়িত নেই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজ আপনাকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটা আমার কলেজের এক বান্ধবীর কাছ থেকে শোনা। সে আমাকে যেভাবে বলেছিল আমি ওভাবেই বলার চেষ্টা করছি। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার বয়স যখন 6 বা 7 মতো, তখন থেকেই আমার কেমন জানি একটা বিষয় অস্বস্তি হতে শুরু করে। ঠিক মতো ঘুমোতে পারতাম না। ঘুমের মধ্যে বারবার শুধু মনে হতো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিচ্ছে। চোখ খুললে দেখতে পেতাম আমি ফ্লোরে পড়ে আছি। খেলতে গেলেও শুধু বারবার পড়ে যেতাম। কে যেন পা ধরে আটকে রাখার চেষ্টা করত। সন্ধ্যার পরে একা বাড়ির বাইরে যেতে পারতাম না। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন একদিন স্কুল থেকে ফিরে আসার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাস্তার দুধারে শিরীষ আর মেহগনি গাছ, মাঝখানে মাটির রাস্তা। হঠাৎ একটা কাশির শব্দ শুনে ঘাড় ফিরিয়ে পেছনে ফিরে তাকালাম। আশেপাশে কোথাও কোনো লোকজন নেই। আবার হাঁটতে লাগলাম। এবার আচমকা কেউ যেন আমার বাম হাতটা ধরে বসলো। আমি চমকে উঠে একটা ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, তবে সে হাতের জোর ছিল অনেক। আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না, অথচ স্পষ্ট বুঝতে পারছিলাম যে কেউ আমার হাতটা ধরে রেখেছে। সে এতটাই গরম ছিল সেই হাতটা যে মনে হলো আরেকটু হলেই আমার হাতের চামড়া পুড়ে যাবে। আমি প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে শুরু করি। তখন হঠাৎ করে সেই হাতটা নিজে থেকেই আমাকে ছেড়ে দেয়। আমি এক দৌড়ে বাড়ি গিয়ে সবকিছু আম্মুকে খুলে বলি। এরপর বাড়িতে একজন হুজুর আসেন। তিনি আমাকে বলেন সম্ভবত আমার সাথে কোনো একটা জিন আছে, তবে সে কোনো খারাপ জিন নয়। যতক্ষণ না আমরা তাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছি ততক্ষণ সে কোনো ক্ষতি করবে না। এরপর থেকে আরো অনেকবার আমি তার উপস্থিতি টের পেয়েছি। মাঝে মাঝে খুব ভয় লাগতো, তবে বয়স বাড়ার সাথে সাথে সেই ভয়টা কমে যেতে শুরু করে। ম্যাট্রিক পাশ করার পরে আমি যখন ছুটিতে নানার বাড়ি গিয়েছিলাম তখন সেখানে আমার একটা নতুন বান্ধবীর বানিয়েছিলাম। তার নাম ছিল বন্যা। একবার বন্যার বাবা আর মা 2-3 দিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যান। বন্যা আমার নানিকে অনেক অনুরোধ করার সত্ত্বেও নানি কিছুতেই তার সাথে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হয়নি। আমার নানি সাধারণত এরকম রুরু স্বভাবের না। আমি নানিকে বললাম যে নানি, তুমি এমন করছো কেন? ওই পাশেই তো ওদের বাড়ি, কি সমস্যা? নানি তখন বলেন, ওদের বাড়ির আশপাশ ভালো না, তোর থাকা লাগবে না। আমি তখন বললাম, কি সমস্যা ওদের ওখানে? নানি প্রথমে বলতে না চাইলেও পরে জানান যে ওদের বাড়ির পেছনের পুকুর পাড় আর বাঁশঝাড়টা নাকি খারাপ জায়গা, ওখানে নাকি জিনেরা থাকে। এই কথা শোনার পরে আমি হাসতে হাসতে নানিকে বলি, আরে নানি, আমি নিজেই তো একটা জিন। তারপর নানির নিষেধ সত্ত্বেও সন্ধ্যার পরে বন্যার বাড়িতে চলে যাই। ওদের বাড়িটা গ্রামের একেবারে শেষের দিকে। বাড়ির পেছনে পুকুর আর তার ওপাশে বাঁশঝাড় আর জঙ্গল। আমি যখন ওদের বাড়িতে পৌঁছেছি বন্যা তখন ওদের হাঁস মুরগিগুলো খুব ফ্রিতে উঠাচ্ছিল। আমি উঠোনে দাঁড়িয়ে পেছন দিককার পুকুরটার দিকে তাকালাম, আর হঠাৎ কতগুলো বাচ্চার খিলখিল শব্দে, হাসির শব্দে আমি চমকে উঠলাম। মনে হলো যেন পুকুরের ওদিক থেকে আসলো শব্দটা। আমি বন্যাকে ডেকে বললাম ব্যাপারটা।
বন্যা একটা হাসি দিয়ে বলল, আরে ভুল শুনেছিস, চল ভেতরে চল। আমি কিছুতেই মানতে পারলাম না বিষয়টা। যা হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানা ঠিক করে নিলাম। গ্রাম অঞ্চল, এই জন্য বাথরুমগুলো সচরাচর বাড়ির আঙিনার বাইরে হয়। দুজন মিলে বাইরে বেরোলাম। ওদের বাথরুমটা পেছনের সেই পুকুরের একটা কিনারে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, চারপাশে অজস্র ঝিঝি পোকার ডাকে মাথা ধরার মতো অবস্থা। এতটাই অন্ধকার ছিল যে আমি নিজেই নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার হাতে একটা স্পর্শ পেলাম। কেউ আমার হাত ধরে বাড়ির দিকে টানছে। এই স্পর্শের সাথে আমি অনেক পরিচিত ছিলাম, তাই ভয় পাইনি। ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিলাম। আর তখনই সব ঝিঝি পোকার ডাক একসাথে থেমে গেল। চারপাশে তখন কোনো শব্দ নেই, একেবারে পিং পতন নীরবতা। আমার হার্টবিট খুব দ্রুত চলতে শুরু করলো। বন্যাকে ডাকতে যাব এমন সময় আমার চোখ গেল পুকুরের অন্য কিনারে। সেখানে একটা শ্যাওলা গাছ আছে। হঠাৎ যেন জায়গাটা এক ধরনের লাল আলোয় ভরে উঠতে শুরু করলো। আমি দেখলাম কতগুলো শিশু বাচ্চা, যাদের শরীর থেকে সেই লাল আভা বেরোচ্ছিল। একজনের ওপর আর একজন গড়াগড়ি খাচ্ছে, আর সেই শ্যাওলা গাছে ওঠার চেষ্টা করছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে সব দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে সম্বিত ফিরে পেলাম। বন্যা বেরিয়েছে, কিন্তু ওদের বাথরুমের স্টিলের দরজায় যে শব্দ হয়েছে, সেই শব্দ শুনে ওপারের সেই অদ্ভুত বাচ্চাগুলো এক পলক আমাদের দিকে তাকালো। আর সাথে সাথে পুরো জায়গাটা আবার নিকষ কালো অন্ধকারে ভরে উঠল। আবারও শুনশান নীরবতা। আমি পুকুরের একেবারে কিনারায় ঘেঁষে দাঁড়িয়েছিলাম। এতক্ষণ আমি যা দেখেছি, বন্যাও 1 সেকেন্ডের জন্য সেটা দেখেছে। ও আমাকে বলল, চল তাড়াতাড়ি ঘরে যাই। আমি পেছনে ফিরে পা বাড়াতেই হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে টান মেরে পানিতে ফেলে দিল। আমি পানিতে পড়ে বিষম খাচ্ছি। তখন আবার পুকুরের তলা থেকে কেউ যেন টান মারল। আমি চিৎকার করে বন্যাকে ডাক দিলাম। তারপর পানিতে ডুবে গেলাম। আর তখন পানির উপর থেকে কেউ যেন আমাকে টেনে তুলল। আমি ভাবলাম হয়তো বা বন্যা। উঠে দেখি কেউ নেই, বন্যাও কোথাও নেই। জোরে চিৎকার করে ওকে ডাক দিলাম। সত্যি বলতে গেলে খুব অবাক হলাম যখন দেখলাম বন্যা আমাকে ফেলে ভয়ে বাড়িতে চলে গেছে। সেই সময় আমি আমার নানির বাড়িতে ফিরে আসি। আমাকে ভেজা অবস্থায় দেখে নানিকে আর কিছু বলতে হয়নি। পরদিন ফজরের পরে নানু বাড়ির মসজিদের ইমাম সাহেব আমাকে দেখতে আসেন। দোয়া কালাম করে ফু দিয়ে দেন। আর তিনি জানান যে আমরা যদি চাই তবে তিনি আমার সাথে থাকা জিনটাকে তাড়িয়ে দিতে পারেন। আমি সাথে সাথে না বলে দিয়েছিলাম, কেননা আজও আমি বিশ্বাস করি আমার সাথে যেই আছে সে মহান আল্লাহর প্রেরিত কেউ। সেদিন সে না থাকলে হয়তো আমি হারিয়ে যেতাম পানির তলায়। এলাকাটা এতটাই অজপাড়াগা ছিল যা বোঝানো যাবে না। ইভেন বাথরুমের জন্য মসজিদ থেকে যেতে নাকি কমপক্ষে 5 মিনিটের রাস্তা হাঁটতে হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ছিল খুব খারাপ। মেইন রোড থেকে নৌকা দিয়ে পায়ে হেঁটে সেই মসজিদ, এবং মসজিদ তারা এরকম ভাবে যে এরকম মসজিদে 12 দিনের মতো থাকবে। এরপরে আরও একটা মসজিদে যেতে হবে ওই এলাকারই। কিন্তু রাস্তাঘাটের যে বেহাল দশা, তাতে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটা 2000 সালের ঘটনা। ইভেন ওইখানের যেসব বাড়িঘরগুলো ছিল, সেই বাড়িঘরগুলোতেও সাঁকো দিয়ে পার হয়ে যেতে হতো এরকম আর কি। রাস্তা নাই, সরাসরি ঢুকে যেতে পারবেন না একটা বাড়িতে। সে এলাকায় ইউনিয়ন পরিষদের একটা হসপিটাল ছিল। সেই হসপিটালটা রেফাত ভাই নিজেও দেখেছেন কয়েকবার ওই মসজিদে যাওয়া আসার সময়, একদম কাছাকাছি। তো সেখানকার মসজিদে থাকা অবস্থায় তিনি একজন লোককে প্রায় দেখতেন মসজিদে বসে আছে, না হলে শুয়ে আছে। আবার আসরের ওয়াক্তে চলে যাচ্ছে, আসরের নামাজ পড়ে। এরপরে মাগরিব এবং ঈশার ওয়াক্তে তিনি আর আসতেন না। আবার ফজরের ওয়াক্তে আসতেন।
তিনি যতক্ষণ মসজিদে থাকতেন রেফাত ভাই লক্ষ্য করতেন মসজিদের অজুখানার পেছনের দেয়ালে একজন বসে আছে। বসে থাকা অবস্থায় তার মুখটা যতটুকু বোঝা যাচ্ছে যে পুরাটাই ঢাকা, কোনো অংশই চেহারা বোঝা যাচ্ছে না। ওই মসজিদে যাওয়ার মসজিদে রেফাত ভাইরা যাওয়ার দ্বিতীয় দিনে তিনি দেখতে পান এই দৃশ্য। এমন না অন্য কেউ দেখতে পাচ্ছে। রেফাত ভাই চতুর্থ দিন কাছে যান ওই লোকের, এবং দেয়ালের কাছে যেতেই কালো কুচকুচে বর্ণের জন্তুটা দৌড় দেয়, তার দিকে তাকায়, একটা থুতু মারে এবং দৌড় দিয়ে পালিয়ে যায়। কাছে যাওয়ার পর তিনি দেখেন ওই জিনিসটা দৌড়াতে দৌড়াতে ওই ইউনিয়ন পরিষদের হাসপাতালের ভেতরে ঢুকে গেল ওনার পিছু নেওয়ার পর। আর কয়েকদিনে এতটুকু বুঝে গেছেন যে ওই জিনিসটা দেওয়ালে উঠে এসে বসে, না হলে বাউন্ডারির আশেপাশে ঘুরপাক করতে থাকে যখন ওই লোকটা মসজিদে থাকে। ওই মসজিদে থাকা অবস্থায় চতুর্থ দিন তিনি জানলেন মসজিদে প্রায় 12 থেকে 15 দিন থাকা হয়ে যাবে, মানে থাকা হবে আর কি। তিনি আরো একজনের কাছে ইসলামের ব্যাপারে তালিম করছেন, তো মাগরিবের পরে করছিলেন। ওই সময় ওই মাগরিবের ওয়াক্তে কিছু বিষয়দের নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে একটা কথা, এই হাসপাতালের কি কোনো সমস্যা আছে নাকি তিনি জিজ্ঞেস করেন কথা শেষে। তিনি যেই না এটা বললেন, তিনি দেখলেন একতলা ইউনিয়ন পরিষদের এই হাসপাতালের ছাদে কে যেন হাঁটছে ওই লোকের সাথে কথা বলা অবস্থায়। অথচ এই হাসপাতালের ছাদে কোনোভাবেই মানুষ উঠতে পারবে না মই ছাড়া। অথচ যে হাঁটছে সে স্বাভাবিকভাবে মানুষের মতো হাঁটছে না, মনে হচ্ছে কোন একটা হিংস্র ভাল্লুক যেভাবে দৌড়াতে থাকে সেভাবে দৌড়াচ্ছে। তিনি বুঝলেন ওইখানে প্রবলেম আছে। তিনি তার সাথীদেরও আগে সতর্ক করে দিলেন যে এইখান দিয়ে যাওয়ার সময় যেন সাবধানতা অবলম্বন করা হয় রাতের বেলা। এবং সবাই যেহেতু আল্লাহ রাস্তায় আছে তাই কেমন একটা গুরুত্ব দেয় না। তো সেই লোকের সাথে কথায় আসা যাক। সেই লোক বলে এখানে প্রায় সময়ে একজন লোককে দেখবেন শুয়ে বসে থাকে, ওনাকে খানা খেতে ডাকলে আসবে না। তিনি খাওয়া দাওয়া কি করেন বোঝা না গেলেও কেউ কোনো খাওয়া দিলে তিনি খান না। ওই লোক সবসময় হসপিটালের ভেতর থেকে, এবং ওনার পরিবারের কেউ নাই, এই আছে কিন্তু এখানে কেউ থাকে না। আর এই লোকটা থাকে হাসপাতালের ভেতর। ঘটনাটা কি? তিনি শুধু একটাই কথা বলেন, ওনাকে অনেক কবিরাজ দেখানো হয়েছে, কেউ কিছু করতে পারে নাই, কেউ কোনো চিকিৎসা করতে পারে নাই। ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, পাশেই থাকে, এখান থেকে খুব বেশি দূরে না, তারা এক্স্যাক্ট পরামর্শ দিতে পারবে। লোকটার প্রতি রেফাত ভাইয়ের মায়া হয়ে যায়। রেফাত ভাই ওই দিন রাত 2টার দিকে তাহাজ্জুদে বসেন এবং তার হুজুরকে ডাকেন। তার হুজুর অনেকক্ষণ পরে আসে এবং বলে, দেখো তুমি যদি কোনো কাজে জড়াতে চাও আমরা মানা করব না, তবে আমি বুঝতে পেরেছি তুমি হসপিটালে ওই হাসপাতালে যেতে চাচ্ছ, ওই বাড়িতে যেতে চাচ্ছ। তুমি ভালো বুঝবে তুমি কি করবে, এবং শুধু একটা কথা বলতে চাই, যাই করো বুঝে শুনে করো, করতে করতে অনেক কিছু বুঝে যাবে। তখন পেছনে ফিরে তাকিও না, যখন সামনে গিয়ে যাবে আর পেছনে তাকাবে না, শেষ করেই বের হবে। তবে সাবধানতা অবলম্বন করবে, কারণ মৃত্যুর ঝুঁকি রাতের ঘুমানোর মধ্যেও আছে। তো রেফাত ভাই বুঝে গেলেন ওনার ওস্তাদ কি বলল। তো রেফাত ভাই ফজরের আগে তাহাজ্জুদ নরমালি অনেক সময় নিয়ে পড়েন, কিন্তু সেদিন তিনি অল্প সময়ে তাহাজ্জুদ পড়ে সেই হাসপাতালের কাছে যান। গিয়ে দেখতে পান হাসপাতালের চারিপাশে ময়লা আবর্জনা, হাসপাতালের ভেতরে কেমন একটা ঘোম ঘোম শব্দ, এবং শব্দের বাইরে থেকে বোঝাই যাচ্ছে হাসপাতালের দেয়াল থেকে আসছে পটকা গন্ধ। এমন সময় ভেতর থেকে আসছে অনেক বাজে দুর্গন্ধ। তিনি হসপিটালে তখনও প্রবেশ করেন নাই, কিন্তু বাইরে থেকে ভেতরে ফিসফিস শব্দ শুনতে পাচ্ছেন। এই ফিসফিস শব্দে এতটাই ইকো হচ্ছে যে রেফাত ভাইয়ের মাথা ধরে যাচ্ছে। এরকম ভাবে আসছে যে সাধারণ মানুষ এই শব্দ বুঝবে না, শুধু রেফাত ভাই বুঝছে যে ফিসফিস শব্দ আসছে। তো ফিসফিস শব্দ এরকম ভাবে আসছে, এই নে খা। তিনি ভেতরে ঢোকার সময় টর্চ লাইট জ্বালান, এরপর টর্চ লাইট বন্ধ করে দেন। ঢোকার পর তিনি দোয়া পরে তার শরীর বন্ধ করে ফেলেন। ভেতরে ঢুকতেই তিনি দেখেন কিছু কাঁচা মাছ পড়ে আছে এদিক সেদিক, মাছের আঁশ পড়ে আছে, আস্তে একটা গন্ধ আসছে। দেখে দেয়াল থেকে বেরিয়ে যা শব্দ আসছে, জোরে জোরে হাসার শব্দ আসছে, অনেক কান্নার শব্দ আসছে। উনি বললেন সিজোফ্রেনিয়া রোগীরা এরকম ফিসফিস শব্দ শুনে থাকে। তিনি যত ভেতরে ঢুকতে থাকেন ততই চিৎকার শুনতে থাকেন,
মনে হচ্ছে বন্দি অবস্থায় অনেকেই চিৎকার করছে, চিৎকার করতে করতে মেরে ফেলবে রেফায়েত ভাইকে, এরকম অবস্থা। এই মিলিয়ে এরকম তার 6 জায়গায় ফিল হলো। এর আগেও তিনি এরকম বহু জায়গায় ঢুকেছেন। তিনি বুঝলেন জায়গাটাতে কিছু আছে। এই বুঝতে বুঝতে রেফায়েত ভাইয়ের শরীরের পাশ থেকে কিছু একটা গেল, মনে হচ্ছে তাকে ভেদ করে চলে গেল, এবং একটা না অনেকগুলা ভেদ করে পাশের রুমে ঢুকে গেল। তিনি দেখলেন রুমের ভেতরে 7-8 জন কুচকুচে বর্ণের মানুষ, অন্ধকার রুম, চাঁদের আলোতে অনেকটুক স্পষ্ট। ওদের অন্ধকার যেন চাঁদের আলোকেও হার মানায়। অনেকগুলো মাছ পড়ে আছে মেঝেতে, আরে সেই লোকটা মাছগুলো খাচ্ছে। সেই লোক, যে লোকটা মসজিদে নামাজ পড়তে আসে, সে লোকটা কাঁচা মাছ খাওয়া অবস্থায় অনেক জোরে জোরে হাসছে আর কথা বলছে। কথার ভয়েস, কথার মানে ভেতর থেকে যে আসছে সেটা যে ওনার ভয়েস না, এটা বোঝা গেল। তুই এখানে এসছিস কেন? নিজের বিপদকে নিজে ডাকতে চাস? তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও আমাদের শিকার। এমন কিছু করিস না যাতে তোর ঘাড়ও মটকে যায় আর এই হারামির ঘাড়ও মটকে যায়। ও আমরা না থাকলেই নামাজে যায়। ওকে জ্যান্ত পুঁতে ফেলবো কয়েকদিনের মধ্যে। চিন্তা করিস না, এইখানেই কবর করে ওর কবর হবে। তখন তো তুই থাকবিও না। এখন আসছিস কেন? বাঁচাতে আসছিস নাকি? এই বলতে রেফাত ভাই সেখান থেকে বেরিয়ে যান। আর বেশিক্ষণ থাকলেন না সেখানে। বের হতে তিনি পেছনে লক্ষ্য করে দেখেন জানালা ধরে অনেকে বসে আছে এবং কান্নার শব্দ আসছে। মনে হচ্ছে বিড়াল ঝগড়া করা অবস্থায় যেসব কান্নার শব্দ, সেই কান্নার সবগুলো ইকো হয়ে আসছে। তিনি বুঝলেন এখানে ঝামেলাটা ডিফারেন্ট, জানা দরকার। কে আছে এখানে, তাকে এই বিষয়ে বলতে পারবেন। তিনি সেই লোককে পরের দিন আবারও বলেন ঘটনাটা কি। এই আশেপাশে আপনারা কি কেউ ঢোকেন না? এই হাসপাতালের ভেতরে ঢোকেন না? উনি যে ভেতরে থাকে খেয়াল করেন নাই? তখন সেই লোক বলে যে ভাই, আমরা বহুবার চেষ্টা করেছি ওনাকে অনেকবার আনার জন্য। উনি মসজিদেই আসেন মাঝে মাঝে, তবে এখানে গেলে বাজে বাজে গালি দেয়, থুতু দেয়, ছুতু মারে। ওখানে ওনাকে সবাই পাগল বলে। উনি ওইখান থেকে বেরও হন না। এখন ওখান থেকে বের করার দায়িত্ব কেউ নিতেও চায় না। তখন রেফাত ভাই বলেন, আসল ঘটনাটা কার কাছে জানা যাবে? রেফাত ভাই চাইলে ঘটনা আগে থেকেই বের করে ফেলতে পারতেন, কিন্তু তিনি ওস্তাদদেরকে জিজ্ঞেস করে নাই। তিনি চেয়েছেন তিনি ঘটনাটা জানুক। তার ওস্তাদরা সাথে সাথেই তা এবং সবকিছু যে সাথে সাথেই বলে ফেলেন তাও কিন্তু না। তিনি খবর নিলেন এবং এইখানে তার ছেলে থাকে, ছোট ছেলে। বড় ছেলে কথা বলতে চায় না এই বিষয়ে। ছোট ছেলে তার ভিটা বাড়িতেই থাকে। তখন ছোট ছেলেকে পাওয়া যায় খেতে কাজ করছিলেন। উনি কৃষক আর কি। তিনি অন্যের জমিতে কাজ করছিলেন। কাজ করার পর আসরের ওয়াক্ত হয়ে যায়। সেখানে রেফাত ভাই নামাজ আদায় করেন এবং তিনি তার কাছে জানতে চায় আসলে ঘটনাটা কি, তার বাবা ওখানে কেন, কি এমন হয়েছিল ওখানে থাকতে হলো। প্রথমে কিছু না বলতে চাইলে পরে ইতস্তত বোধ করে সেই ছোট ছেলে প্রথমে পরে বলে সবকিছু। সেদিন রাত ছিল রোজার ঈদের 7 দিনের রাত, এবং রেফাত ভাই কিন্তু তাকে আশ্বস্ত করেছে যে তিনি কিছু একটা করতে চান তার জন্য। তো সেদিন ছিল, এটা তার ছোট ছেলের ঘটনা, তিনি বলছেন সেদিন ছিল রোজার ঈদের পর 7 দিন চলে, 7ম দিন আর কি। সবাই ঘুমাচ্ছে। তখন তার বাবা, তার মা, তিনি তার ভাইয়ের বউ ছিল বাড়িতে, সবাই মিলে একসাথে থাকতো। এখন তার ভাই চরে ঘর তুলেছে, সেখানে থাকে, তাদের জমিতেই থাকে, আর এই বাড়িতে তিনি থাকেন, আর কেউ থাকে না। তো বলে সেদিন রাতের ঘরের সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে, কারণ তার মার শ্বাসকষ্ট শুরু হয়। তার মার অ্যাজমা ছিল। তখন 3টা বাজে, 3-4 বছর আগের ঘটনা। তার বাবা তখন তার মাকে অসুস্থ অবস্থায় ঢাকায় আনার পরিকল্পনা চলছিল। এমন সময় ঘরের মধ্যে 4 জন লোক প্রবেশ করে। হঠাৎ করে আপনি যদি আপনার পরিবারের কাউকে এরকম মর্মান্তিক অবস্থায় দেখতে পান এবং ওই সময় যদি অদৃশ্য বস্তু টাইপের 4 জন আপনাদের ঘরে প্রবেশ করে, আপনি কি ফিল করবেন? এদেরকে কখনো কেউ দেখে নাই। তারা চুপ করে তাদের চারপাশে দাঁড়িয়ে থাকে আর চারিপাশ থেকে শব্দ আসতে থাকে। ঘরের বিছানাটা ভেঙে পড়ে যায়, ওনারা ভয় পেয়ে যায়। তার মার অবস্থা আরো খারাপ হতে থাকে। তারা সবকিছু বাদ দিয়ে রাতের বেলা ভ্যান নিয়ে সেখান থেকে বের হয়ে পড়েন, কিন্তু ভ্যান যতই সামনে যায় সেই ভ্যান আর এগোয় না। ভ্যান নিয়ে অ্যাটলিস্ট নৌকা ঘাট পর্যন্ত অনেক কষ্টে যাওয়া যায়, তাও অনেক সময় পার হয়ে যায়। তার ভাই ছিল সাথে, তার ভাইয়ের বউ ছিল বাড়িতে। তার ভাইও অনেক কষ্ট করে, কিন্তু কোনো কাজের কাজ হয় না। তারা রাস্তার মাঝেই মারা যায় তার মা। তারা তখন কাঁদছিল, কিন্তু তাদের আশেপাশে কেউ ছিল না যারা খুব তাড়াতাড়ি মুভ করছিল।
তার বাবা কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ মুখ উল্টে পড়ে যায়। মাকে সামলাবে না বাবাকে। ইউনিয়ন পরিষদের সেই হাসপাতালের সেই ছোট্ট হাসপাতালটা খুব বেশি বড় ছিল না, সেই ছোট্ট হাসপাতালের একজন ডাক্তার রেগুলারলি এসে বসতো, সেই ডাক্তারও ছিল। সেই ডাক্তার বলেন যে এখন আর কিছু করার নাই, তিনি মারা গেছেন। রাস্তায় খুলে পড়েন তিনি, তার ছোট ছেলে। বড় ছেলেটাও অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু এরকম কেন, কি হলো, তারা কিছু বোঝে ওঠার আগে তার বাবা কোনো কথা বলছে না, খালি বলছে এই লাশকে কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। এই লাশ তাড়াতাড়ি কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। যাই হোক, বাবার এসবকে তারা তেমন একটা পাত্তা দেয়নি এই মুহূর্তে। তার বাবা তখন লাশের পাশে বসে আছে আর এদিক সেদিক লাশকে গার্ড দিচ্ছে, এরকম অ্যাটিটিউড, এবং খুব ছটফট করছে। তার বাবা কিন্তু খুব আহামরি কথা বলছে না। তারা বুঝছেন যে বাবা পাগলের মতো হয়ে যাচ্ছে। আসলে তার বাবার যে কি হয়েছে সেটা তারা বুঝতে পারছেন না, বুঝতে পারেনও নেই তখন। সেদিন তখন ফজরের আজান শেষ হওয়া মাত্র তারা লক্ষ্য করে দুজন ছোট ছোট বামন সাইজের লোক তাদের ঘর থেকে বের হয়ে লাশের খাটিয়ার চারপাশে ঘুরপাক খাচ্ছে। খুব জোরে জোরে ঘুরছে, মনে হচ্ছে আনন্দে ঘুরছে। এটা শুধু ছোট ছেলে আর তার বাবা যে দেখেছিল তাদের মুভমেন্ট। তার বাবার মাথা নাড়ানোতে বোঝা যাচ্ছিল যে তার বাবা তাদের মুভমেন্টটা দেখতে পাচ্ছে, কিন্তু তার বড় ভাই আর কেউ, আশেপাশের লোকজন যারা ছিল ওই মুহূর্তে, তারা কেউ দেখছিল না। ছোট ভাই হিসেবে তিনি বুঝতে পারলেন কোনো খারাপ কিছু পাল্লায় পড়েছে তারা। তার বাবা তখনও বলে যাচ্ছে তাড়াতাড়ি কবরে নামাতে হবে। তো সকাল 10টা হয়ে যায় কবর দিতে দিতে। জানাজা পড়ে কবরে তার মাকে নামানোর পরে কবর দেওয়া হয়। কবর দিয়ে চলে আসার পর কবরস্থানের বাউন্ডারির পাশে কয়েকটা কুকুরকে দেখতে পায় তারা, আর কিছু না। এলাকার লোকজন ছিল সবাই সবার মতো তাদেরকে সান্ত্বনা দিয়ে যে যার বাড়িতে চলে যায়। সন্ধ্যার মধ্যে সবাই চলে যায়। বাড়িতে তারা কয়েকজন মানুষ ছিল। তার বাবার বেশ সম্পত্তি ছিল। তার বাবা মেন্টালি ভেঙে পড়েছে, করেছেন সবাই তাই বলছে। কিন্তু সেদিন রাতের বেলা, রাত 1টার দিকে তার বাবা বলে, আমাকে মাছ দে। কিভাবে দিবি আমি জানি না, আমারে মাছ দে। তো তার বাবাকে মাছের তরকারি দেওয়া হয়। তখন সে বলতে থাকে, না, আমার কাঁচা মাছ দে, আর সর আমার সামনে থেকে। এত রাতে কি করবে? উনি খুব ছটফট করছে, এবং তার ছোট ছেলে, তিনি ভেবে পাচ্ছেন না। সারা রাত ঘুমানো হয় নাই। একে তো মারা গেছেন তার মা, তার উপরে তার বাবা শুরু করছে এটা। তার বাবার নাম আসলাম, আমি নামটা বলতে ভুলে গেছি। তারা বুঝতে পারছিল না কি হয়েছে আসলে। রাত হলেই ঘরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করে, কলসিটা টান দিয়ে ফেলে দেয়। এই মিলে 2টা কলসি ভেঙে চুরমার। ঘরের সিলিংয়ে ধরে কে যেন নড়তে থাকে। হাসির শব্দ চারিপাশ থেকে, ফিস ফিস শব্দ আসতে থাকে। তার বাবা যখনই হাসির শব্দ আসতো, তার বাবা তখনই অনেক হাসতো। তিনি বুঝলেন যে অবস্থা এখন আর নর্মাল নেই। তার বাবাকে জিনে ধরলো নাকি। তখন গ্রামের এক মুরব্বীর কাছে তার বাবাকে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন, এলাকার লোকজন জানে। নাকের সামনে মরিচ ধরে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কথা বলছে না, কিছুতেই কোনো কথা আসছে না। তাকে এক ঘরে আটকে রাখার মতো অবস্থা আসলো। যখনই মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেত, তখন থেকে তখনই বাড়ির মধ্যে শুরু হয়ে যেত ধ্বংসযজ্ঞ। এর মধ্যে কুরবানি ঈদ যায়। রাতের বেলা উদ্ভট শব্দ এবং আজগুবি স্বপ্ন দেখতো তার ছোট ছেলে। বড় ভাইকে জানান তিনি, কিন্তু তার বড় ভাই জানালে বলে তিনি এগুলি সব ইগনোর করো। তো কেন এরকম হচ্ছে, কি নিয়ে এরকম হচ্ছে, সেই মুরব্বিও বলতে পারছিল না। কিছুই কমে নাই। নাকের মধ্যে মরিচ ডলেও কাউকে সামনে আনতে পারেনি। তার বাবা পাগল ঠিক আছে, কিন্তু তাদের রাতের বেলা ঘরের মধ্যে এত শব্দ কোথা থেকে আসে? তখন তার ভাই বলে, কই, আমরা তো পাশের ঘরে থাকি, আমরা তো এরকম কিছু পাই না। এলাকার চেয়ারম্যান তখন বলে যে, দেখ, তোর বাবাকে নিয়ে যে একটা জায়গায়, ওইখানে গেলে একটা সমাধান পাবি। তখন তার বাবাকে নেওয়া হয়। সেই বাড়িতে ঢোকার আগেই তার বাবা অজ্ঞান হয়ে যায়। তার বাবাকে আরেকটা জায়গায় নিয়ে যায় দেখানোর জন্য। তো সেই বাড়িতে ঢোকার আগে তার বাবা অজ্ঞান হয়ে যায়। সেই জ্ঞান হারিয়েছে, পরের আর ওখানে কোনো কাজ হয় না। তার বাবাকে রেখেই তিনি এবারও আবারও সেই হুজুরের কাছে যায়, যে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে, দেখেন, আমরা যাই করি না কেন, এটা কিছু করার নাই। আপনার বাবাকে কেউ ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতিটা এই তাবিজটা দিয়ে দেখতে পারেন। উনি একটা তাবিজ দেন। আপনার বাবা তো নামাজি, তাই পুরোপুরি করতে পারে নাই, পুরোপুরি তাবিজ করতে পারে নাই, তবে পুরোপুরি করে ফেলবে খুব শিগগিরই। তিনি তখনই তার বাবাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে বাড়িতে নিয়ে আসার পর তার বড় ভাই জমি জমা নিয়ে বসেন।
তার বাবার কোনো হদিশ নাই। তিনি ছোট ভাই আর এলাকার লোকজন দিয়ে বসিয়েছেন, কি আর করার, তিনিও বসেন। জায়গা জমির ভাগাভাগি হয়ে যায়। সেদিন ছিল শুক্রবার। সেদিন রাতের বেলা বাবাকে তিনি ইউনিয়ন পরিষদের সেই ছোট্ট হাসপাতালের পাশে যেতে দেখে। আর হাসপাতালের ডাক্তারের ডাক্তার তখন বাজারে বসতো, ওই হাসপাতালে বসতো না। উনি ওখানে বসতে চাইতো না, তার কাছে ওই জায়গাটা ভয় লাগতো। এমনকি ছোট্ট একটা রুমও ছিল তার, ওখানে যেই হাসপাতালে লোক থাকতো সেই হাসপাতালে ছোট্ট একটা রুম ছিল, কিন্তু তিনি বলতেন তার ভয় লাগতো। এমনকি দিনের বেলাতেও ওই জায়গায় অন্ধকারের মতো থাকতো। পরে ওই হাসপাতালের ডাক্তার একটা সময় চলে যায়। এরপর থেকে আর হাসপাতালে কেউ আসে না, এটা পরিত্যক্ত অবস্থা থাকা শুরু করে দেয়। চারপাশে গাছগাছালি, কোনো আলো নাই, কিছু নাই। সেই রাতের আলোতে তার বাবা পেছনে হাত দিয়ে নর্মাল মানুষের মতো সেই হাসপাতালে ঢুকে যায়। তিনি পেছনে পেছনে যায়, খুব নর্মালি সেই জায়গায় ঢুকে আর বের হচ্ছিল না। তিনি তার এক পরিচিত ভাইকে এই রাতের বেলা ডাকেন, তার ঘর আবার পাশেই ছিল। ডেকে তার বাবাকে বের করে নিয়ে আসেন। বের করার সময় মনে হলো মাটির নিচ কাঁপছে অনেক জোরে জোরে। বিল্ডিংটা মনে হচ্ছিল নড়বড়ে, এখনই ভেঙে পড়বে। তার বাবা খুব জোরে জোরে গোঙাচ্ছে, অস্বাভাবিকভাবে কাঁদছে। তাকে বোঝানো যাচ্ছিল না একদম। হঠাৎ সেই ডক্টরের যে বিশ্রাম রুম ছিল সেখান থেকে তার মায়ের ভয়েস আসলো। তার এই ছেলের নাম হারুন। এই হারুন, কই যাস? হারুন, যাইস না, তোর আব্বাকে নিয়ে যাইস না। তার সেই ভাই সেই শব্দ শুনছিল না, কিন্তু তিনি শুনছিলেন। তোর বাপকে নিস না, না হলে পথের ফকির হবি, নইলে তোর ক্ষতি হবে। তার বাবার এই অবস্থা দেখে তার ভাবি চলে যায় বাপের বাড়ি। তার বড় ভাই তখনও তাদের এই সব বিষয় পাত্তা দিচ্ছিল না, একদমই দিচ্ছিল না। তার বাবা এক পর্যায়ে খুব বড় রকমের সমস্যা হয়ে যায়, পাগলের মতো অবস্থা হয়ে যায়। সে হাসপাতালে থাকবেই। সেই হাসপাতালে একটা সময় সারাক্ষণই থাকতো, আর মসজিদে কয়েকটা ওয়াক্তে যেত। তার হাত পায়ের অবস্থা খুব খারাপ, বাড়িতে তিনি আসতো না। ছোট ভাই বাড়িতেই থাকতো, একা থাকতো, একা একা শুনতো কান্নার শব্দ, যন্ত্রণা পাচ্ছে এরকম কান্না, ফুপিয়ে ফুপিয়ে কেউ কাঁদতো বাড়ির মধ্যে আর কি। তার বাবা তখন ওই হাসপাতালে, কথা বলতে গেলে মসজিদে কথা বলতে চাইতো না। তার বাবার এই অবস্থা, তার এই অবস্থা। জানালার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে তার এরকম মনে হতে লাগলো। রাতের বেলা ঘুমালে মনে হতো এই বুঝি কেউ ছুরি চালিয়ে দেবে গলার মধ্যে। একদিন রাতে স্বপ্নে দেখলো 3 জন লোক তার পাশে দাঁড়িয়ে আছে, ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেললো, আর ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ঘরের বাইরে। তিনি ঘুমের মধ্যে ঘুমের মধ্যে ফিল করছেন তিনি ব্যথা পাচ্ছেন। ছটফট করতে করতে তার ঘুম ভাঙে। রাতে তিনি নামাজ আদায় করলেন। তিনি যেই না নামাজের দাঁড়ান, সাথে সাথেই কান্নাগুলো দূরে সরে যেতে লাগলো। নামাজ পড়ে খাট পর্যন্ত যেতে আর শক্তি পাচ্ছিলেন না। গন্ধ পাচ্ছিলেন তার ঘরের ভেতরে, খুব বাজে বিশ্রী গন্ধ। এরকম 3 দিন চলার পর তার ভাবি আসে তার বাবার বাড়ি থেকে, এবং সেদিনই জমি তাদের 2 নামের ভাগাভাগি হয়ে যায়। তো ভাগ হওয়ার 1 মাসের মাথায় তিনি তার বড় ভাই তার পরিবার নিয়ে জমির উপরের বাড়ি, যেই জমিটা তার ভাগে পড়েছে সেই জমির উপর বাড়ি করেন, এবং বাড়ি করে এখানে চলে যান। আর এর মাঝে সেই কান্না, ফুপিয়ে ফুপিয়ে রাতভর কান্না তিনি ঘরের মধ্যে শুনতে থাকলেন। তার ছোট ছেলে যিনি হারুন, তার ভাই নতুন বাড়িতে ওঠার 10 দিন আগে, তিনি বড় ভাই নতুন বাড়িতে 10 দিন আগে আর কি, তিনি ঘুমের মধ্যে ছিলেন। ছোট ভাইটা তিনি দেখতে পান একজন বয়স্ক লোক তার সামনে আসে। আসার পর তার সামনে বসে, অনেকগুলো অসংখ্য মোমবাতি তার সামনে জ্বলছে। সেই মোমবাতিটা একটা সার্কেলে আঁকা, সেটার মাঝখানে 5টা ছাগলের মাথা রাখা, সবগুলো মাথা থেকে জিভ বের করা অবস্থা। তিনি দেখেন এবং দেখতে পান যে ছাগলের মাথাটা তার হাতের মধ্যে দেওয়া হয়, এবং বলা হয় দেখ তো কেমন খেতে। ছাগলের মাথাতে পোকামাকড় যুক্ত। সেদিন রাতে তিনি আর ঘুমাতে পারেন নাই। তার বাবার কোনো খবর নাই। সেই হাসপাতালে তিনি মাথায় যান, এবং হাসপাতাল থেকে তার বাবার কিছুই দেখা যায় না। তার বাবা ভেতরে, তার বাবাকে ঘিরে মানুষজন নানা জল্পনা কল্পনা করছে এলাকার। চিকিৎসা করানোর চেষ্টা করেও কোনোভাবে চিকিৎসা করা যায় না। তার ভাই তার নতুন বাড়িতে যে ওঠেন, সেদিন তার মনে হলো এই বাড়িতে আর কিছুই নাই, আজ রাতে কেউ ডিস্টার্ব করবে না। তাই তার পরিচিত এক ছোট ভাইকে নিয়ে রাতে ঘুমান, এবং প্রায় 1 মাস ভয়ে ভয়ে থাকার পর তার মনে হলো আর সমস্যা নাই। তার বাবা দেয়া জমিতে কাজ করতো আর বাড়িতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তো। মাঝে মধ্যে অন্যের জমিতেও কাজ করত। তিনি একাই ছিলেন, কোনো বিয়ে করেননি তখনও।
তার বাবাকে মাঝে মাঝে দেখতে যাইতো, কিন্তু কোনো লাভ হতো না, কারণ তিনি বাবাকে ওখানে আনতে পারতো না। উল্টাপাল্টা কথা বলতো সারাক্ষণ। এলাকার বাচ্চারা মাঝে মাঝে ইটও ছুঁড়ে মারতো। এমন একটা বাচ্চা ইট ছুঁড়ে মেরেছিল তার বাবার জানালাতে, ওই হাসপাতালের জানালাতে। সেই বাচ্চা নাকি পরে পানিতে পড়ে মারা গেছে, কেউ বের করতে পারেনি কি কারণ। এবং ওই বাচ্চাটা নাকি সাঁতারও জানতো। তো এই শোনার পর রেফাত ভাই তার বাবার কাছে আবার যায়, পুরো বাড়িটা দেখে, পুরো হাসপাতালটা দেখে। তার থেকে ওই হাসপাতালের চারিপাশে অনেকগুলো মানুষ ঘুরে, খুব জোরে জোরে চারিপাশে ঘুরছে। মুহূর্তের মধ্যে এটা কেউ দেখেও না। রেফাত ভাই বুঝে গেছে ঘটনাটা কি। তারপর তার ওস্তাদেরকে তিনি বিষয়টা জানান, তার ছোট ছেলের সাথে কথা হচ্ছে সেই বিষয়টা জানান। তখন তার হুজুর বলেন, তুমি ওনার সাথে আবার দেখা করো এবং কোনো ক্লু পাও কিনা। এরপরে কিছু এরপরে উনি ওস্তাদরা বলেন যে এরপরে আমি বলবো কি হয়েছে। তিনি ওই হাসপাতালে যান, আবার সেখানে ঢুকতেই সেই আগের মতো কি জানি ভেদ করে রেফাত ভাইয়ের বডি থেকে বের হয়ে যায়। পুরো হাসপাতালটা ঠান্ডা, মনে হচ্ছে শীতকাল, অথচ তখন তাল পাকা গরম। তিনি ঢুকেন শরীর বন্ধ করে। তার দিকে একজন ছায়ার মতো লোক কাছে আসে, মানুষের ন্যায় ছায়া তাকে ইশারা দেয় যে এখান থেকে চলে যাও। মাথা নাড়িয়ে ঢুকতে মানা করে, ঢুকো না। মনে হচ্ছে কোনো চিড়িয়াখানার প্রাণীকে আটকে রাখা হয়েছে। ভেতরে অনেক কালো কালো ছায়া, আর সেই আসলাম সাহেব বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে। তিনি কাছে গেলেন এবং বললেন, আপনারা কারা, কোথা থেকে এসছেন? ওপাশ থেকে উত্তর আসে না। আবারও জিজ্ঞেস করেন এবং দুয়া কালাম পরে জিজ্ঞেস করা হয়। ওপাশ থেকে উত্তর আসে, আবারও জিজ্ঞেস করে, আসে না আর কি। তিনি আবারও জিজ্ঞেস করেন, আপনারা কারা? এবং খুব কর্কশ জলে একটা কথা আসে, বলে যে তুই কি করবি, আমরা তোর এত বড় সাহস দেখাচ্ছিস, আমরা কোথা থেকে আসছি, কেন তুই জানতে চাস? তো তিনি বলেন, আপনারা যদি না জানান তাহলে আমি অন্য স্টেপ নিব। তো একটা পর্যায়ে তারা বলেন তারা মেঘালয় থেকে এসছে এবং এই হারামির জান তাদের হাতে, এখান থেকে ভাগ, নাইলে নিজের কথা ভাব, এদিকে আসিস না। অনেকক্ষণ আরও কথাবার্তা হয়, সেগুলো রেফাত ভাই আর বললেন না। সেদিনের মতো সেখান থেকে রেফাত ভাই বাইরে বেরিয়ে পড়েন। বের হবার সময় তিনি আবারও লক্ষ্য করেন অনেকগুলা মানুষ জানালা ধরে বসে আছে। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা তাকে বলল, এই কন্ডিশন তাদের অনেক আগের প্ল্যান করা, এতদিন যাবৎ টেনেছে এবং প্রায় সময় তার সাথে সাথে ছোট ছেলে, তার যতদিন বড় বাবার হয়েছে ছোট ছেলের হতো। কখনো তোমরা যা দেখবে তা বিলিভ করে ফেলো না, শয়তান তোমাকে যাই দেখাবে তার উল্টোটাই ঘটবে। তার বড় ছেলে বউ প্রায় সময়েই তার বাবার বাড়িতে যেত। সেখানে এক হিন্দু তান্ত্রিকের কাছে তিনি বান মেরেছিলেন পুরো ফ্যামিলিকে। তার মা শ্বাসকষ্টে মারা যান শুধুমাত্র কিছু বাধার কারণে। তার ছোট ভাইয়ের উপরে বান মারা হয়। কিন্তু যে ঝামেলা করতে সবচেয়ে বেশি, আসলাম সাহেবকে সরিয়ে ফেলা হয়, অনেক দূরে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি কাছে ছিলেন, কিন্তু তিনি কাউকে চিনত না। এর কারণ সুদূর ভারতের এক মন্দির হতে কয়েকজন দেওজিন আসে এখানে ভর করতে। সেই জিনকে পাঠিয়েছিলেন লীলামরা মহারাজ। সেই জিন এখানের কিছু জিনদের আটকে রাখে এবং কাছে যেতে আটকে রাখে মানুষকে ভয় দেখানোর জন্য। এবং মাঝে মধ্যে ওই ভালো জিনগুলা তাকে মসজিদে নিতে হেল্প করত। আর তারা সন্ধ্যার পর আসতো, সেই সন্ধ্যার পর তিনি আর বেরোতে পারত না। তার মার কবরের ভেতরে এবং হাসপাতালের পাশে মাটি খুললে 33 পিস কাফনের কাপড় পাওয়া যাবে এবং ছাগলের মাথা পাওয়া যাবে। ওরা এভাবে মারত না, ওরা স্বাভাবিক উপায়ে তিলে তিলে মারত। 33 পিস কাফনের কাপড়কে পুড়িয়ে দিতে হবে এবং এই ওস্তাদরা তাদের সাথে কথা বলে জিনিসটা বের করেছে। এবং পুড়িয়ে ওর মার জন্য দোয়া পড়াতে হবে কোরআন শরীফ থেকে। কিছু তাবিজ গেড়ে রাখা হয়েছে, সেগুলি বাড়ির পেছনে, সেগুলিকে উদ্ধার করতে হবে। রেফাত ভাই কিন্তু তাদের সাথে ডিরেক্টলি বিষয় নিয়ে কোনো কথা বলে না, তাদের ওস্তাদরা কথা বলে জিনিসগুলো বের করে নিয়ে আসে। প্রথমে বাড়ির পেছনে তাবিজ পাওয়া যায়, যদিও সেগুলো তেমন শক্তিশালী তাবিজ ছিল না। তার মার কবরের কাছে গেলে দেখা যায় কবরের এক পাশ গর্ত করা, মনে হচ্ছে ইঁদুর গর্ত করে রেখেছে। সেই মাটি চাপা দেওয়া হয়। তার সাথীরা অলরেডি অন্য মসজিদে চলে গেছে, তখনও তিনি ওখানে একা এবং এই কাজ করে যাচ্ছে। তিনি এই কাজ শেষ করে সেখানে যাবেন তার সাথীদের ধরতে।
তিনি যে আল্লাহর রাস্তায় এসেছিলেন রেফাত ভাই, তিনি তার বাবার মানে ওই হারুন সাহেবের বাবার কাছে যাওয়ার আগেই সেই হাসপাতালের পশ্চিম পাশের কর্নারে একটা কাঁঠাল গাছ ছিল, সেটার নিচে খুঁড়তে থাকে। খুঁড়তে করতে কিছু পান না এবং তার ওই সব জিনিস খোঁড়ার সময় শরীরকে কে যেন আঘাত করতে থাকে, মনে হচ্ছে তার শরীরে কেউ চাবুক পেটা করছে। একসময় অধৈর্য হয়ে গেলে তিনি তার ওস্তাদের হুজুরকে ডাকেন, দুইজন আসে, এসে তাকে নিজ হাত দিয়ে আরও খোঁড়ানোর জন্য হেল্প করে। যারা নিচ থেকে পাতিল পাওয়া যায়, একটা বড় সড়ো পাতিল পাওয়া যায়, পাতিলের ভেতর থেকে পচা গন্ধ আসছে, একেবারে নাক মুখ ধরে যাওয়ার মতো অবস্থা। পাতিল করে 4টা খাসির মাথা পাওয়া যায় এবং তার বড় ভাইয়ের কিছু কাপড়ের অংশ এবং ছোট ভাইয়ের কাপড়ের অংশ পাওয়া যায় এবং কাফনের 32 টুকরা পাওয়া যায় এবং আরেক টুকরা পাওয়া যায় হাসপাতালের ছাদের উপর। সেই ছাদে প্রথমে উঠে কষ্ট হলেও ওঠা হয় এবং সেখানে পাওয়া যায় এক লাস্ট পিসটা এবং ওইটা একটা পিন দিয়ে গাড়া। এটা যখন আগুনে পোড়ানো হয় তখন ওই হাসপাতালের চারপাশ থেকে অনেকগুলো কালো ধোঁয়া বের হয়ে পড়ে। রেফাত ভাই দর দর করে ঘামছে তখন। হাসপাতালের ভেতরে আলো জ্বালিয়ে প্রবেশ করা হলে দেখা যায় আসলাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে মসজিদে নিয়ে যাওয়া হয়। অনেক রাত যেহেতু বাড়িতে তারা আর যায় না, সকাল হলে আসলাম সাহেবকে এক প্রকার চুপ করেছেন, তার মধ্যে কোনো পাগলামি ছিল না। এর মাঝে আরও কিছু হয়েছে এবং উনি ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে দেখা যেত উনি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো যেগুলো বলা সম্ভব হচ্ছে না অনেক কিছুই। আসলাম সাহেবকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির ভাগাভাগির বিষয়টা তিনি তখনও জানতেন না। তার টিপসই দেওয়া এমন পর্যন্ত নেওয়া হয়েছে ভাগাভাগির সময়, কিন্তু উনি এইসব বিষয়ে কিছুই অবগত না। রেফাত ভাই সেখান থেকে চলে আসেন। কিভাবে কি করেছে তাদের আর পরে জানানো হয় না, তবে তার ছোট ছেলেকে বলা হয় যে তার ভাবি এসব কাজ করেছে এবং সেই লোক যতদিন খবর নিচ্ছিল ততদিন পর্যন্ত ভালো ছিল, কিন্তু তখনও তার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক করছিল। প্রায় 7 মাস লাগে তার চিকিৎসা মানে পুরোপুরি ঠিক হতে আসলাম সাহেবের। এরপর থেকে আর কিছু হয় নাই। তো তিনি একটা কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অপর মুসলমান যাতে কষ্ট পায় এমন কোনো কাজ অন্য মুসলমানের শোভা পায় না। কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলা যাবে অথবা কোনোভাবেই জুলুমের শিকার করা দিয়ে যাবে না। একজন সত্যিকার মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না এবং কারো কষ্টের কারণও হতে পারে না। তো আল্লাহর কিতাবকে যখন মানুষ ভুলে যায় তখন তারা এসব 2 নম্বরী পদ্ধতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পীর ধরা, বান মারা, জাদু টোনা করা, এসব চাহিদা মানুষের মধ্যে তখনই আসে যখন তার জীবনে কোরআনের শিক্ষা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থায় সবকিছু হারিয়ে যায়। তখন সে তার দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মরিয়া হয়ে যায় এবং এইসব জঘন্য পদ্ধতির আশ্রয় নেয়। এখানে একটা সূরার কথা তিনি বলেছেন, সূরা বাকারা আয়াত 102 নম্বর আয়াতে, ফেরেশতা 2জন মানুষকে কিছু শেখানোর আগে সাবধান করে দিত, আমরা শুধু একটা প্রলোভন, তোমরা কুফরি করো না। কিন্তু তারপরও এদের 2জনের কাছ থেকে ওরা শিখে নিত কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন করা যায়, পরিবারের সম্পর্ক ভাঙন ধরানো যায়, যদিও কিনা সেটা ব্যবহার করে তারা কারো ক্ষতি করতে পারত না যদি না আল্লাহ ইচ্ছা করতেন। তো এইটা ছিল একটি ঘটনা এবং পরবর্তী সময়ে কিন্তু তার ভাবির সাথে, বড় ভাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ তার ভাবির সাথে অন্য মানুষের সম্পর্ক হয়ে যায়, যার ফলে ওই সম্পর্ক আর থাকে না। তার তার বড় ভাই তার ভাবিকে পরে তালাক দিয়ে দেয়। তো এত কিছু একটা সম্পর্ক ভাঙার জন্য যখন করা হয়ে থাকে এবং সম্পত্তির লোভে তার ভাইকে নিয়ে আলাদা হয়ে যেতে যাচ্ছিল সেই মহিলা, তার ভাই কিন্তু এসব ব্যাপার জানতো না। তার ভাইকেও ওই মহিলা বান মেরে আলাদা করে ফেলেছিল। তো যাই হোক, এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রাম থেকে মোহাম্মদ রাব্বি খান ভাইয়া। ওনার পাশের গ্রামের নাম হচ্ছে চালিনগর। এই ঘটনাটি মূলত ওই গ্রামেই ঘটেছে। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করে দেই। ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, অনেক পুরাতন একটি কবরস্থান। ওই কবরস্থানকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে, অনেকেই ভয় টয় পেয়েছে। তো ওই কবরস্থানে একটা সময় অনেক ঝোপ জঙ্গল ছিল। স্বাভাবিকভাবেই আগের দিনগুলোতে, এই ঘটনাটি যখন বলছি সময়টা কিন্তু 1975-76 সাল, এরকম সময়ের ঘটনা আর কি। এক্সাক্ট সালটা ওনারা বলতে পারেননি, তবে
আমাকে ধারণা দিয়েছেন যে এরকম একটা সময়, ওই সময় গ্রামে শেয়ালের উপদ্রব ছিল মারাত্মক। কবরস্থানে যেমন শেয়ালের উপদ্রবের কারণে লাশ রাখা দায় হতো, ঠিক তেমনি বাসাবাড়িতে হাঁস, মুরগি, কবুতর এগুলোও রাখাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ শেয়াল এসে আক্রমণ করত। যাই হোক, কবরস্থানে যাতে লাশ শেয়াল এসে তুলতে না পারে এই কারণে গ্রামবাসী পরামর্শ করে ওই কবরস্থানের ঠিক পাশেই একটি ছোট্ট ঘর তৈরি করে দেয় এবং গ্রামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কবরস্থান রাতের বেলা পাহারা দেওয়ার জন্য। দিনের বেলা অনেক সময় শেয়াল আসে, যেহেতু ঝোপ জঙ্গল ছিল স্বাভাবিকভাবেই মানে অনেক সময় দূর থেকে দেখা যেত না শেয়ালকে, কিন্তু শেয়াল ঠিকই সে তার কাজ করত। যাই হোক, রাতের বেলা শেয়ালের উপদ্রবটা যেহেতু বেড়ে যেত, এই জন্য ওই লোকটি রাতের বেলা কবরস্থান পাহারা দিত। ওনার পাহারার কারণে মাঝে মাঝেই রাতের বেলা ওনার ঘর থেকে বাইরে বের হতো। উনি বেসিক্যালি দিনের বেলায় ঘুমাতেন, রাতের বেলা সবসময় যে বাইরে থাকতেন তা না, ঘরে থাকতেন বের হতেন, ঘরে থাকতেন বের হতেন, এরকম একটা অবস্থা। প্রথম দিকে ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ এক রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। উনি যখন শুয়েছিলেন, কবরস্থানের ভেতর থেকে উনি খচমচ খচমচ শব্দ পাচ্ছিলেন। তখন ছিল আবার শীতকাল, তো যার কারণে চারদিকে শুনশান নীরবতা ছিল, অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যেত। উনি যখন ওই খচখচ খচখচ আওয়াজ শুনতে পাচ্ছিলেন, উনি মনে করেছেন হয়তোবা কোনো শেয়াল কবরস্থানে এসেছে। এই চিন্তা করে উনি ঘরের ভেতর থেকে একটি লাঠি নিয়ে দরজা খুলে বের হয়েছেন। যখন উনি বের হয়েছেন তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই কবরস্থানের গেটের কাছে সাদা একটি ঘোড়া এবং ঘোড়ার উপর একজন মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু উনি ঘোড়ার পেছন থেকে দেখতে পাচ্ছিলেন, মানে সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে ঘোড়ার উপরে কে বসে আছে, যেহেতু কবরস্থানের গেটের বাইরে আছে, হতে পারে উনি কবর জিয়ারত করতে এসেছেন। আর একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, আগেকার যুগে যারা খুব সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের মানুষ ছিলেন, তারা ঘোড়া ব্যবহার করতেন। আর যাদের সাদা ঘোড়া ছিল, সাধারণত এই ধরনের লোকেরা সাদা ঘোড়াটা ইউজ করতেন আর কি। তো যেহেতু তখনও তখন তো মুক্তিযুদ্ধের ঠিক পরবর্তী সময়, তখন তো গ্রামগঞ্জে এরকম গাড়ি বা ভ্যান, সাইকেল তখনও এতটা চলাচল করে না। তখনও কিন্তু বেশ কিছু লোক ঘোড়া ইউজ করত। ওই চিন্তা করেই উনি চিন্তা করেছেন, ভেবেছেন যে আসলে কে এখানে দাঁড়িয়ে আছে, যাই একটু দেখি, কথা বলি। উনি কোনো ভয়ানক বিষয় চিন্তা না করেই উনি আস্তে আস্তে ঘোড়ার সামনে চলে যান, পেছন দিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে যান। সামনে যাওয়ার সাথে সাথেই উনি যেটা দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই ঘোড়াটির মাথা নেই, আর ঘোড়াটির উপর যিনি বসে আছেন তারও মাথা নেই। তার মাথা নেই, কিন্তু বুকের উপর দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন এবং চিৎকার দিয়ে দৌড়ে উনি ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। যখন সকাল হয়ে গেছে, এরপর উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। যাদের সাথে দেখা হয়েছে উনি সবাইকে বলেন যে রাত্রেই একটা ঘটনা ঘটেছে। তখন লোকজন বলেছে যে আসলে এখানে কবরস্থানটা তো অনেক পুরাতন, অনেক সময় অনেক কিছু দেখা যায়, মানুষ ভয় পায়, তো তুমি এগুলো পাত্তা দিও না, তুমি সাহস রেখো। সবাই তাকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, কারণ গ্রামবাসী জানতো কবরস্থানের আশেপাশে মানুষ কোনো না কোনো ভয়ানক জিনিস দেখতে পায় এবং অনেকেই ভয় পেয়েছে যেহেতু আগেই। তো যাই হোক, এই ঘটনার অল্প কয়েকদিন পরে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে এবং এই ঘটনাটি ওনার জীবনকে শেষ করে দেয়। যে ঘটনাটি ঘটেছিল এটা শুনতে আমাদের কাছে অনেকটা কমন বা সাধারণ মনে হয়, কারণ এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি তো বুঝতে পারেন যে ঘটনাটি কত ভয়ানক ছিল। উনি যেহেতু রাতের বেলা মাঝে মাঝে বের হতেন কবর পাহারা দেওয়ার জন্য, তো ওইভাবেই উনি রাত্রে বের হয়েছেন। ওই কবরস্থান থেকে খুব কাছাকাছি বড় বড় দুটো তাল গাছ ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের এক পাশ থেকে আর এক পাশে গিয়েছেন, যেই পাশটাতে ওই তাল গাছ ছিল,
উনি হঠাৎ করে দেখেন ওই তাল গাছের উপরে কিছু একটা, মানে অনেক বড় কিছু একটা। উনি ভালো করে খেয়াল করে দেখেন যে বিশাল আকৃতির একটি মানুষ, একটা তাল গাছে একটা পা, আর একটা তাল গাছে আর একটা পা, মানে তাল গাছটা কাছাকাছি ছিল, মাঝখানে ডিস্টেন্স হয়তো বা 20-30 ফুট ছিল আর কি। তো এরকম একটা বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই লোকটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পথ দিয়ে যে মানুষরা যাচ্ছিল তারা তাকে উদ্ধার করার পর উনি সবাইকে বিষয়টা খুলে বলেন এবং উনি বলেন যে এখানে উনি আর চাকরি করবেন না। উনি ওখানকার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। কিন্তু এই দ্বিতীয় ঘটনার পরে উনি যে শক হয়েছিলেন, যার ফলে উনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আস্তে আস্তে উনি মারা গিয়েছিলেন। এটা ঘটনা 2018 সালের ঢাকার ঢাকার কোনো একটা জায়গায় তাদের বাসা। সেই বাসাতে থাকতো হচ্ছে নাফসিন রহমান ও রুমি নামে একজন মহিলা। সেই মহিলা বিয়ে করেছিলেন রাফি নামের একটি ছেলেকে, এবং বিয়ের পর থেকেই রাফির গ্রামের বাড়ি যেহেতু নওগাঁ ছিল, বিয়ের পর থেকে রাফি তাদের সাথে থাকতো। তো ঢাকাতে যখন থাকতেন তখন এই রুমিয়াপুর বাসায় থাকতো, রুমিয়াপুর বাবার বাড়িতে। তো বিয়ের 3 দিন পর রাতের ঠিক পরের দিন, তাদের বিয়ের 3 দিন পর তাদের থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। তো সকালে যেহেতু তাদের ফ্লাইট, তারা আগে আগে সবাই ঘুমিয়ে পড়ে। রাত 3টা কি 4টা, তখন ঘড়ি দেখা হয় নাই ঘুম ভাঙার কারণে। ঘুমের মধ্যে তিনি দেখতে পায় একজন বয়স্ক মহিলা, বয়স 70 কি 80 হবে, তার সামনে আসে এবং তার পাশে তার হাজবেন্ডকে জবাই করে মাথাটা নিয়ে দৌড় দেয়। সেই মহিলার পিছু নেয় তিনি স্বপ্নের মধ্যে, এবং সেই মহিলারা দেখা যায় একটা মাথাটা নিয়ে একটা নৌকায় ওঠে এবং নৌকাতে কোনো মাঝি নাই, অটোমেটিক সেই নৌকাটা নদীর মাঝ থেকে হাওয়া হয়ে যায়। তিনি ধরপড় করে উঠে যান, তার হাজবেন্ডকে তিনি জানান। তার হাজবেন্ড বলে, আচ্ছা বাদ দাও, তুমি এটা হয়তো বেশি টেনশনে ছিল এবং বিয়ে ছিল অনেক ঝামেলা, তুমি যেহেতু কাঁদছিলা, তুমি একটা টেনশন করো না, তুমি স্ট্রেসের মধ্যে আসো। তো তিনি দেখেন যে তিনি ঘুমের মধ্যে থেকে অনেক কাঁদছিলেন এবং তার চোখ ভেজা ছিল এবং ফুলে ছিল। তো পরের দিন সকালে তারা থাইল্যান্ডে যায় এবং যাওয়ার পরপরই রুমিয়াপুর প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড শরীর ব্যথা শুরু হয়। সেখানে তারা আর ঘোরাঘুরি করতে পারেনি। যতদিনই তারা ছিল ততদিনই জ্বর ছিল এবং বমি ছিল, এবং রুমি আপু যে তিনি কিছু খেলেই সাথে সাথে বমি করে ফেলে দিতেন, এক কথায় কিছু খেতে পারছিলেন না। 6ষ্ঠ দিন বাংলাদেশে আসার আগে তিনি আবারও স্বপ্ন দেখলেন। এবার তিনি স্বপ্নে দেখেন সেই মহিলা তার দিকে এগিয়ে আসছে, তার হাতে মুঠ করে কি যেন দিয়ে চলে গেলেন। তিনি মুঠ খুলতেই দেখেন তার স্বামীর চোখ, সেই চোখ রক্তে মাখা, আর তার হাতের মধ্যে সেই চোখগুলা নড়ছে। তার এই স্বপ্ন তার হাজবেন্ডকে আবারও বলা হয়। তার হাজবেন্ড বলে, তুমি ভাত দাও তো, তুমি ঘুমের ওষুধ খাও, বাংলাদেশ যেয়ে একটা ভালো ডাক্তার দেখাবো। সেই বলে তিনি দেশে নিয়ে আসে, কারণ ওইখানে তিনি ডাক্তার দেখান নেই। দেশে নিয়ে আসার পর তার আচরণের দেখা যায় বিশাল পরিবর্তন। তিনি ঘরের মধ্যে সবকিছু ছুঁড়ে মারা শুরু করে, এত জোরে জোরে ছুঁড়ে মারতো যে কারো গায়ে যদি লাগতো সেও আঘাত পেত। এরকম করে প্রায় 2 মাস চলে যায়। যেদিন ঘুমের ওষুধ খেত তিনি ভালো থাকতো, যেদিন খেত না সেদিন বাসার অবস্থা খারাপ করে দিত। মেয়েটার বাবা তাকে কিছু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। এর মধ্যে একজন সাইকিয়াট্রিস্ট বলে যে তিনি অনেক দিনের স্ট্রেসড ছিল, তাকে বিশ্রাম নিতে হবে। প্রেসক্রিপশনের ওষুধ শুরু হয়ে যায়, সাথে সাথে তার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। আগে যা একটু কথা বলতো এখন তাও বন্ধ। তিনি খুব অল্প কথা বলা শুরু করলেন। 100%-এর জায়গায় 90% কথা বন্ধ হয়ে গেছে, 10% কথা বলতেন। এর মানে এই না যে তিনি আগে কথা বলতেন না, তিনি আগে অনেক কথা বলতেন। তো যখনই কথা বলতেন কারোর সাথে বাজে ব্যবহার করতেন, এবং সবার সাথেই। এবং যেদিন রাতে স্বপ্ন দেখতেন তার স্বামীকে বলতেন যে তিনি কি কি স্বপ্ন দেখেছেন। আর তিনি প্রায় সময় একটা নৌকা দেখতেন স্বপ্নে, এবং সেই নৌকা একজন বয়স্ক মহিলাতে নৌকার মধ্যে দেখতেন, এবং সেই মহিলা তার স্বামীর মাথাটা ঠিক নৌকার মাঝখানে রাখত। সেদিন ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। ঘুম থেকে ওঠে রুমি আপুর বাবা। তার বাবা দেখে ডাইনিং টেবিলের ঠিক মাঝ সিলিংয়ের উপরে পা নিচে মেয়ের মাথা, আর মেইন দরজার সামনে কে জন্য দাঁড়িয়ে আছে। তিনি এক চিৎকার দেন, বাসার সবাইকে জড়ো করেন, তার মেয়েকে উদ্ধার করেন। কাছে যেতেই সে অবয়বটা এক দৌড় দিয়ে রান্নাঘরের স্টোররুমের দিকে ঢুকে পড়ে। তার মেয়েকে উদ্ধার করে নর্মাল করে সে স্টোররুমে যেয়ে দেখে যে কেউ নেই। তিনি বাসায় সেদিন একজনের উপস্থিতি বুঝতে পারছিলেন। তার মেয়ে তাদের জানায় রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ এই রুমিয়াপুর ঘুম ভাঙে।
তিনি দেখতে পান পায়ের সামনে কে জানি দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু একটা। তিনি ঘুমের মধ্যে দেখতে পান দেখে তার এক চিৎকার দেয় তাকে দেখে, কিন্তু স্বামীর সেই চিৎকার শুনতে পায় না। এত জোরে জোরে চিৎকার করছে, অথচ স্বামী কিছুতেই শুনছে না। ধীরে ধীরে সেই জিনিসটা তার কাছে আসে, তাকে টান দিয়ে হ্যাচকা বারান্দা নিয়ে যাওয়া হয়। এরপরে নিয়ে যাওয়া হয় তাদের ছাদে। অন্ধকার ছাদে অনেকগুলো মানুষ রেলিংয়ের উপর দাঁড়ানো। তিনি চিৎকার করছে এবং বলছে, আমাকে ছাড়েন, আমাকে বাঁচাও বাঁচাও বলে বলছে বারবার। রুমিকে বলা হয়, তুই থাম, চিৎকার দিয়ে তুই কিছু করতে পারবি না। তাকে ঝোলানো হয় বাড়ির ছাদ হতে। তিনি বুঝে গেছিলেন তার মৃত্যু অবধারিত, এবং এরকম মৃত্যু তিনি কখনো কাম্য করে নেই। তিনি একসময় ওই ঝুলন্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে যান। সকালে তার ঘুম ভাঙে তার বাবার চিৎকারে। তিনি দেখেন তিনি ঝুলে আছেন ডাইনিং স্পেসে। রুমি আপু অনেক রেগুলার অনেক কিছু করতো। ফর এক্সাম্পল, তিনি সাজতে অনেক পছন্দ করতো, এগুলি সবই বন্ধ ছিল। যখন তার অবস্থা খারাপ হতে থাকলো, তিনি দেখা যেত মোস্তাদা দেন, তার চুলগুলো সবসময় এলোমেলো হয়ে থাকতো। কেউ চুলে যদি তেল দিতে চাইতো, স্পেশালি তার মা, তিনি দেখা যেত তেলটা ছুঁড়ে মারছেন। কিন্তু যারা রুমিকে চেনে সবাই একই কথা বলেছে, এটা তো রুমি না, এটা এরকম সে হতে পারে না। এই সমস্যা বাসাতেও শুরু হতে থাকে। দিনের বেলা রাতের বেলা কেউ না কেউ মাঝে মাঝে কাউকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতো, মেইন দরজার সামনে। বাইরে যাওয়া মানা হয়ে গেল রুমির। তার স্বামীর সাথে রাতের বেলা থাকলেও মাঝে মাঝেই তাকে মোস্তাদা সকালবেলা রান্নাঘরে পাওয়া যেত অথবা স্টোররুমে পাওয়া যেত। একদিন রাতের বেলা পানি খেতে উঠে তার মা, তার বাসার অবস্থা এমনিতেই খারাপ দেখে তিনি বেশ চিন্তিত থাকতেন, আর টিভি ছেড়ে রাতের বেলা 3টা-4টা পর্যন্ত সজাগ থাকতেন। সেদিন রাতে ঘুমাতে অনেক দেরি করেন, রাত 3:30 বাজে। তিনি উঠে পানি খেতে যাবেন, হঠাৎ শুনতে পান বাঁচার আর্তচিৎকার। স্টোর রুম থেকে কে যেন খুব জোরে জোরে চিৎকার করছে, বাঁচতে চাইছে। তিনি রুমে যান, রুমি আপুর বাবাকে ডেকে আনেন। সবার আগে রুমি আপুর যে রুমে ঘুমান সেই রুমে দরজা নক করা হয়। তো ভেতর থেকে কোনো শব্দ আসছে না, মানে বুঝে যেতেন তারা ঘুমাচ্ছে। তারা হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনই স্টোর রুমের কাছে যান, এবং স্টোর রুমে যাওয়ার সময় ডাইনিং রুম পড়ে, সেইখানে আবার কাজের মেয়ে ঘুমাচ্ছিল। তারা স্পষ্ট কেউ শুনতে পাচ্ছে, কে বাঁচতে চাচ্ছে, জোরে জোরে শব্দ করছে, বিপদে পড়ছে, কিন্তু এই কাজের মেয়েটা কিছু শুনছে না। তিনি সেই রুমে যেতেই দেখেন কেউ নাই, রুমটা খালি, কোনো শব্দ নাই। তারা দুইজনই ভয়ে কাঁপছিল। রুমির মা টেনশনে ছিল রুমির বাবার কিছু হয় কিনা। এভাবে চলছিল, কেউ না কেউ কিছু না কিছু দেখতো। তাদের ফ্ল্যাটে রুমির বাবা মা, রুমির ছোট বোন, তার স্বামী এবং কাজের মেয়ে থাকতো। পাশের ফ্ল্যাটে থাকতো রুমির খালা। এই বাড়িটা রুমির বাবার, সে ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট করিয়েছে এবং অনেকগুলো ফ্ল্যাট তার আছে। এর মধ্যে একটা ফ্ল্যাট রুমির খালা কিনেছিল। সেই খালা কিছুদিন পর তার মাকে বলেছে, আপা তোর বাসায় তো রাতের বেলা এত শব্দ কোথা থেকে আসে? বুঝলাম না, রাত 3টা-4টা তোদের বাসা থেকে অনেক শব্দ পাই, কাহিনী কি? তো রুমির বাবা মা কেউ বিষয়টা খোলাসা করতে চায় না, কারণ জিনিসটা জানাজানি হলে খারাপ হতে পারে। কিন্তু 7ই সেপ্টেম্বর 2018 ওই দিনের কথা তিনি কারো কাছে লুকাতে পারেন নাই। সেদিন রাতের বেলা রুমি ঘুমাচ্ছিল, এমন সময় রুমির বাবা রুমিকে ডাক দেয়, এবং তার বাবা তাকে বলে, তুই কি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাস? রুমি খুব অবাক হয়ে বলে, বাবা কি বলছো তুমি? তার বাবা তাকে একটা টান দেয় এবং স্টোর রুমের দিকে নিয়ে যায়, এবং তার স্বামীর মাথাটা গাছের গুড়ি যেটার উপরে কসাইরা মাংস কাটে, সেখানে দেহসহ সেই মাথাটা রাখা হয়, এবং এক কোপ দিয়ে রুমিয়াপুর সামনেই সেই মাথাটা আলাদা করে দেওয়া হয়। আলাদা করা মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মাথাটা নিচে পড়ে গোঙাচ্ছে, মনে হচ্ছিল রাগে ফোঁস করছে। এই দৃশ্য দেখার পর এবং সারা শরীরে নিজের রক্ত অনুভব করার পর রুমি অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে তাকে রান্নাঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার ঘাড়ের মধ্যে অনেক দাগ পাওয়া যায়, 5 আঙ্গুলের দাগ পাওয়া যায়, এবং অনেক মাসেলের মধ্যে অনেক স্ট্রেস গেছে বোঝা যায়। তো রুমির মা পরে রুমির খালাকে জানালে তার খালা বিষয়টা জানে, এবং তার বাসায় তার ছেলে মেয়েকে পড়াতে একজন হুজুর আসতো, সেই হুজুরকে তিনি জানান। সেই হুজুর আবার আরেকজনের কথা বলে, এবং সেই হুজুরের সাথে তারা দেখাও করে। তিনিও বেশ লম্বা এবং গম্ভীর স্বভাবের। তিনি তার বাসায় যান, এবং বাসায় ঢোকার সময় তিনি বলেন, আপনাদের বাসায় কেউ আছে, আপনাদের ক্ষতি করতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সে খুব অপলক দৃষ্টিতে আপনাদের দিকে তাকিয়ে আছে এবং সবসময় তাকিয়ে থাকে। আপনারা সাবধানে থাকবেন। আমি এই গ্লাসে পানি পরে দিচ্ছি, 7 দিন এই পানি আপনারা ছিটাবেন, সবাই নামাজ পড়বেন। এবং ওইখানে ওনারা সবাই বলেন যে হ্যাঁ, তারা সবাই নামাজ পড়ে, এবং সন্ধ্যায় মাগরিবের আজানের সময় এই পানিটা ছিটাবেন পুরা বাসা, কোনো কোনাও যাতে বাদ না যায়। তারা পুরা বাসায় পানি ছেটায়, এবং সেই স্টোর রুম ছাড়া। সেদিন রাতে তারা সবাই ডাইনিং রুমে থেকে অনেক চিৎকারের আওয়াজ পেতে থাকে, কিন্তু রুমি ঘুম।
তিনি একটু শব্দ পান নাই। তার হাজবেন্ড জাগে এবং সবাই মিলে ডাইনিং টেবিলে আসে রুমির দরজা লাগিয়ে, যাতে রুমি কোনো শব্দ না পায়। তাদের ডাইনিং রুমে মেঝেতে নারিকেলের ছোবার মতো অনেক ময়লা পড়ে আছে। সবাই সজাগ, কি হয়েছে? শব্দ আসতে থাকে সবার পাশের স্টোর রুম থেকে, একের পর এক শব্দ। কে যেন কাকে মেরে ফেলছে, কর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে রক্ত পড়ছে ফিনকি দিয়ে। কে যেন স্টোর রুমের ভেতর মারা যাচ্ছে। তারা সবাই স্টোর রুম খুলে দেখে রুমি পড়ে আছে, চারিপাশে শুকনা রক্ত, রুমির পিঠে জমাট বাঁধা রক্ত, কিন্তু রুমি বেহুশ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রুমির স্বামী বলল, আমি মাত্র রুমের মধ্যে দেখে আসলাম রুমিকে ঘুমাচ্ছে, এখন কি একটা অবস্থা। আর সবাই খুব কাহিল অবস্থা। রুমির হুঁশ আসলে রুমি বলে তিনি আবারও সেই নৌকা স্বপ্ন দেখেছেন। সেই নৌকায় কোনো মাঝি নেই এবং তিনি একটি তীরে দাঁড়িয়ে আছে। নৌকা থেকে সেই বয়স্ক মহিলা তার পেটে হাত ঢুকিয়ে দেয় এবং একটা বাচ্চা তার পেট থেকে বের করে নিয়ে আসে। তার পেট থেকে অনেক রক্ত আসে, তিনি রক্ত বমি করতে থাকে এবং তার পেট থেকে যে বাচ্চা নিয়ে আসে সেই বাচ্চা তার স্বামীর মাথাসহ নৌকার ঠিক মাঝে নিয়ে চলে যায়। তিনি কোথায় যায় কেউ জানে না। কাঁদতে কাঁদতে তীরে রুমি বেহুশ হয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। হাসপাতাল তার ঘুম মানে যখন বেশে তার হুঁশ ফেরে, তখন একটা বেড ভাড়া করে এক রাত থাকে এবং পরের দিন দুপুরে তারা বাসায় আসে। এদিকে বাসায় এসে শোনে আরেক এলাহি কাণ্ড। বাসায় যখন তারা রুমিকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, তখন এই স্টোররুম থেকে ধস্তাধস্তি এবং মারামারির শব্দ, কে জানি কাকে মারছে, জবাই করছে এরকম শব্দ। রুমির ছোট বোন, সেই কাজের মেয়ে, পরে তার খালার বাসায় চলে যায়। হাসপাতালে টেস্ট করানোর পর রুমির প্রেগনেন্সি ধরা পড়ে 3 মাস। এদিকে 7 দিন পর সেই হুজুর আসে। হুজুর এসে, যে হুজুরটা তারা কথা বলেছিল, সেই হুজুর এসে তাদের ডাইনিং রুমে বসে এবং দরজার দিকে তাকিয়ে থাকে। তখন রুমির বাবা বলছে, কি হয়েছে হুজুর, আমাদের বাসায় এই সমস্যা কেন? আমার মেয়ে এরকম পাগলের মতো হয়ে যাচ্ছে, আমরা সবাই পাগলের মতো হয়ে যাচ্ছে, ঘটনা কি? আমার বিজনেসের অবস্থা খুব খারাপ, আমি কোথাও যেতেও পারছি না। হুজুর বলে, আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে নিয়ে আসেন। তো উনি 2টা কবুতরের ব্যবস্থা করতে বলেন, 2টা সাদা কবুতর। এবং ওই মুহূর্তে তারা বাজার থেকে 2টা কবুতর কিনে নিয়ে আসে। একটা কবুতর প্রথমে হাতের মাঝখান দিয়ে টান দিয়ে নিয়ে আসতে আঙ্গুলের কাছাকাছি আসার সাথে সাথেই মারা যায়। এটা একটা জ্যান্ত কবুতর, সাথে সাথে মৃত হয়ে যায়। এটা ছিল রুমির স্বামীর অবস্থা। এবং দ্বিতীয় কবুতর আবারও রুমির হাত থেকে, হাতের মাঝখান থেকে টেনে আনার পর, আঙ্গুলের কাছাকাছি আসার পর কবুতরটা মারাও যায় এবং মারা যাওয়ার সাথে সাথে কার বর্ণ ওই সাদা কবুতর কালো হয়ে যাচ্ছে, একদম শক্ত হয়ে গেল। তিনি বললেন, খুব খারাপ জিন আপনার মেয়ের সাথে আছে, কেউ মারা যাবার অপার সম্ভাবনা। তিনি আরও কিছু দোয়া করে বাসা বন্ধ করে যান এবং অন্য কারো খোঁজ করতে বলেন। তিনি আসলেই তাদের সাহায্য করতে, যিনি আসলে তাদের সাহায্য করতে পারবেন। যেই না তিনি বাসা থেকে বেরিয়ে যান, সেদিন রাতের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এবার সবাই সে অবয়ব দেখতে পাচ্ছেন, কিন্তু অবয়বটা একবার স্টোররুম থেকে অন্য রুমে, আবার স্টোররুমে ফিরে আসে। এই অবস্থা উনি যাওয়ার পর থেকেই। একদিন এক মসজিদে কথা হয়েছিল রেফায়েত ভাইয়ের সাথে, ওই বাসার এক কেয়ারটেকারের। তারা একটা মসজিদে কয়েকদিন ছিলেন। তিনি রুমির বাবাকে বলেন তার কথা, রেফায়েত ভাইয়ের কথা। সেই সুবাদে তাকে ফোন করা হয়, ফোন আলাপ করা হয়। ফোনে কথা বলার সময় রেফায়েত ভাই একটা ফিস ফিস টাইপের শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু কিছু বললেন না। তিনি বললেন তিনি যাবেন তাদের বাসায়, 3 দিন দেরি হবে। কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে রেফাত ভাই পরের দিনই আসরের ওয়াক্তে সেই বাসায় যায়। রেফাত ভাই বাসায় ঢুকে ঢোকার সাথে সাথেই বাসায় গেটের বাইরে একজন হাত নেড়ে ইশারা দেয়, ইশারা নিয়ে তাকে বাইরে চলে যেতে বলে। তো রেফাত ভাই বাসায় ঢুকে জিজ্ঞেস করে, আপনাদের বাসায় কে কে আছে? আর একটু কথা বলে রাখি, যে ইশারাটা দিচ্ছিল সেটা একটা মেয়ে। তো বলতে বলতে বলে যে সবার নামে, সবার পরিচয় দিতে দিতে ওই সময় রুমের মধ্যে রুমি প্রবেশ করে, আর তার বাবা তাকে পরিচয় করে দেয়, এটা আমার মেয়ে রুমি। রেফাত ভাই বলেছেন বাসায় ঢোকার সময় একটা মানুষের ন্যায় একদম তাকে ঘরের ভেতরে ঢোকার আগে ইশারা করে চলে যেতে বলেছিল। এটা সেই মেয়েটা। তিনি সবার সাথে কথা বলতে বলতে দেখেন স্টোররুম থেকে কেউ বের হয়ে আবার ওখানে চলে গেল। তিনি স্টোররুমের দিকে ঢুকতেই বাজে বিশ্রী গন্ধ পাওয়া শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, স্টোররুম কি আপনারা পরিষ্কার করেন না, এত গন্ধ কেন? তখন সবাই বলে, আপনি ওখানে গন্ধ পাচ্ছেন, পাশের বাসায় আমার বোনও পেয়েছে, কিন্তু আমরা পাই না, আমরা কোনো গন্ধ পাই না। রেফাত ভাই কিছু দোয়া পড়ে তাদেরকে নামাজের সময় সেসব দোয়াগুলো পড়তে বলে, সে বাড়ি থেকে বের হয়ে যান। বললেন পরের দিন আসবে। পরের দিন রেফাত ভাই সেই বাসায় যান রাত 10টা নাগাদ। গতকাল তিনি যে বাসা থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পরে রেফাত ভাই বাসায় যাওয়ার পর তার জ্বর আসে। তার জ্বর একটু কমলে রাতের দিকে সেই বাসায় আসে। তার ওস্তাদা তাকে আগেই জানিয়ে দিয়েছেন মোটামুটি ঘটনা কি। তারা বলেছেন যা হয়েছে তা পাপ, যারা করেছে তাদের বুকপিট নাই।
এখানে রুমির বিয়ের আগে একটা বিয়ে হয়েছিল, সেই ছেলেকে রুমি সেই ছেলেকে ছেড়ে রুমি এই ছেলেকে পছন্দ করে ছেড়ে দেয়, কারণ তার ওই আগের হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছিল না। এদিকে রুমি তার বাবা মা ছাড়া থাকতে নারাজ ছিল, আর এই নিয়ে স্বামীর মধ্যে তার মতের অপার্থক্য এবং ঝগড়া লেগে থাকতো। সেই আগের স্বামী এবং তার মা রুমি যাতে এই সংসারেও টিকতে না পারে এবং ওর স্বামী যাতে ছেড়ে দেয় এবং স্বামীর ক্ষতি করার জন্য একটা জিনের সাহায্য নেয়। সেই জিন সুদূর বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় এবং পরিকল্পনা করে তাদের পুরো ফ্যামিলি এবং রুমির পেটের বাচ্চাটাও ধ্বংস করে দেওয়ার। পেটের বাচ্চার খবর কিভাবে জানলো সেটা আমরা সামনে আসছি। তো রেফাত ভাইকে তার ওস্তাদরা বলেন যে তুমি রুমির মধ্যে সেই জিন আনো, তাকে আনার জন্য কিছু নিয়ম আছে, আমরা 7 জনে সেখানে থাকবো এবং তোমার যাবতীয় হেল্প করব। তুমি রুমিকে ডেকে তাকে রুমিকে ডেকে আর বসাবা এবং বসানোর সময় দেখা গেল যে তাকে নর্মাল লাগছিল, কিন্তু রুম অন্ধকার করে তার ভেতরে সেই জিন আনা হলো। সেই জিনকে পরে স্বীকার করানো হয় এবং ঘটনা কি জানতে চায়। সেই জিন বলে তাকে একটা পাঠা বলির মাধ্যমে আনা হয় এবং এইসব কাজ করানো হয়। তাকে দায়িত্ব দেওয়া হয় রুমের স্বামীকে মেরে ফেলতে এবং তার বাচ্চাকে মেরে ফেলতে। সেই সুবাদে সেই জিনের সাহায্যে একটা পুতুল জিন একজনের সাহায্যে একটা পুতুল তাদের বাসার স্টোররুমে রাখে এবং এই লোক কাজটা করে তাদের বাসায় গৃহপরিচারিকা। সেই মেয়েটা থাকতো আগের বাসাতে, সেখানে সেই মেয়ে তার সাথে আসে বলে ওই মেয়ে কাজের মেয়েটা ওই আগের বাসাটা তার পছন্দ হচ্ছিল না, কিন্তু মেয়েটাকে এনেছিল আগের শ্বশুরবাড়ির লোকজনই। তো তার সাথে এই বাসায় চলে আসে, কিন্তু কাজ করতো তিনি টাকার বিনিময়ে ওদের কথায়। সেই মেয়ে একটা পুতুল তাদের স্টোর রুম রেখেছে, সেই পুতুলে সূচ বাঁধা আছে। সেই পুতুলে কিছুদিনের মধ্যে মাটিতে পুঁতে ফেলা হতো এবং ধীরে ধীরে পুতুল মিশে যেত এবং তার বাচ্চা সহ স্বামীও মারা যেত। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা বলে তোমাকে এই পুতুলটা নিতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে এবং তুমি পরে রুমির চুল নখ এবং আর ওই জিনটাও বলছে যে রুমির চুল নখ জামার কাপড়, রুমির রক্তে ভেজা কাপড়, রুমির স্বামীর কাপড়, রুমির বাবার কাপড় একটা পুটলিতে রাখা এবং সেই পুটলিটা রুমিদের স্টোর রুমের উপর একটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সে। তো সব বলার পর রেফাত ভাই সেগুলো উদ্ধার করার সময় তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। তো তিনি বলেন মাঝে মাঝে সাইকোলজিক্যালি অনেক কিছু ভাবতে পারেন, সেজন্য কি ঠান্ডা লাগছিল কিনা। তিনি সেই কাজের মেয়ের কাছ থেকে আগে কথা স্বীকার করেন এবং সব কিছু কালেক্ট করেন। সেই সব জিনিসগুলো আগুনে পোড়ানো হয় এবং ছাইগুলো ফেলে দেওয়ার সময় বাসা থেকে মনে একটা বিশাল বড় চিৎকার দিয়ে কেউ উধাও হয়ে গেল। সেই জিনের সাথে থাকা 7 জন জিন রাফেদ ভাইয়ের সাথে থাকা 7 জন জিন ওই জিনের সাথে কথা বলছিল, কিন্তু সেগুলা কি ছিল সেগুলা আর রেফাত ভাই আমাদের সাথে শেয়ার করেননি। রুমি সেদিন রাতে ঘুমিয়েছে, প্রায় 8-9 মাসের নির্ঘুম রাত ঘুমে পরিণত হয়। সকালে হাসপাতালে তাদের বাচ্চার অবস্থা চেক করা হয়, হাসপাতালে সবকিছু নর্মাল ছিল। প্রায় 4-4.5 মাস পর রুমি একটি ছেলে সন্তান জন্ম দেয়। প্রথম 1 বছর রুমি এরকম নৌকা দেখেছিল, কিন্তু ওই নৌকাটা খালি ছিল, নৌকা থেকে আর ভয়াবহ কিছু ঘটেনি এবং রুমিও পরবর্তী 1 বছর পর সেটা আর দেখেনি। কাজের মেয়েটাকে পরবর্তী সময় পুলিশে দেওয়া হওয়ার কথা হলেও পরে বের করে দেওয়া হয় আর কি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে হবে, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটি এপিসোড, প্রত্যেকটি ঘটনা অনেক বেশি স্পেশাল, বাছাই করা সেরা ঘটনা। আর আপনারা যদি এইরকম ভয়ানক ঘটনাগুলো প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের এই যে আমরা প্রতি রাত্র 10টার সময় ভিডিওগুলো আপলোড করি, এই আপলোডকৃত ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। আর দর্শক, আপনারা কোন ঘটনাগুলো শুনতে চান, কোন বিষয়ের ওপর কোন ঘটনাগুলো বেশি আপনাদের কাছে ভালো লাগে সেটিও কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। শেষ পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।